ঠিক আছে ওখানে। আর 20% পিপল কামস ফ্রম দ্য প্লাস্টিক এন্ড রিকনস্ট্রিক, তারাও হ্যান্ডের কিছু কাজ করে। তারা হ্যান্ডের সূক্ষ্ম কাজগুলো, টেন্ডন রিপেয়ার, টেন্ডনিয়া, এগুলো তো করে। আর অর্থোপেডিক্স তো বোন এন্ড টেন্ডন অলস করি আমরা। হ্যাঁ, ওরা রিকনসের কাজগুলো যেগুলো ক্ল্যাপ করা, কোনো কাভারেজ দেওয়া, এইগুলোর অংশটা তারা বেশি করে। এই এই দুইটা টিম মিলেই হ্যান্ড সার্জার। বাংলাদেশে কিন্তু হ্যান্ড সার্জারের ভালো টিম আছে। এদেশে মনে করতে পারেন মিনিমাম 30-40 জন লোক আছে যারা শুধু হ্যান্ড সার্জারি করে। স্পাইনের লোক মোরলেস 400-500 পেয়ে যাবেন মিনিমাম বিভিন্ন মিলে। এই তো আমরা সেই জন্য এক্সামিনেশন স্পাইন এক এক প্যাকেট নাই, এরকম বাংলাদেশের রোগীর সংখ্যা নাই। চেম্বারে বসতে 5টা রোগী দেখলে 1টা 2টা আপনার পেশেন্টের কাম আমরা একটু যাই দেখি। আমরা তো বনি অ্যানাটমিতে জানি বনি বোন সার্ভিস স্পাইনাল কর্ড 7টা 12টা 5টা মনে আছে আমাদের, তাই না? তারপর একটা 6টা এটা তো মিনিমাম আমাদের ক্রস জানা আছে। এক্সামিনেশন করতে গেলে এক্সপোজার একটা প্র্যাকটিক্যাল অংশ। মানে আমি এই জন্য চাচ্ছি ক্লাসটা নিয়ে তারপর করতে, কারণ এক্সপোজ মানে আপনি সার্ভাইকাল স্পাইন এক্সামিনেশন করবেন, কি এক্সপোজ করবেন। আমাকে মনে রাখতে হবে, আমি আজকে ক্লাসে এটাই বলছি যে আমি বাংলাদেশে বসে করতেছি, আই এম নট ইন অস্ট্রেলিয়া আর আমেরিকা। আমার দেশের প্রেক্ষিতে আমাকে এক্সামিনেশনে যেতে হবে। নর্মালি আমরা যখন কোন স্পাইন এক্সামিন করি, বেসিক্যালি আমরা তাকে টোটালি একটা শর্ট কাপড় করতে বলি, গায়েটা খালি করতে বলি। মেয়েদের শুধু তাদের নিজস্ব থাকতে পারে, আর একটা পেন্টি বা ছোট কাপড় করতে বলি। দিস ইজ দ্য স্পাইন এক্সামিনেশন। আমার দেশে প্রেক্ষিতে, আমাদের দেশের কালচার অনুযায়ী আমরা সেটা যাব না। আমরা হয়তো যতটুকু না করলেই নয়, ততটুকু পর্যন্ত এক্সপোজ করি। কারণ আমরা যখন সার্ভাইকাল স্পাইন করি, আমরা অন্তত এতটুকু পর্যন্ত লাম্বার জাংশনটা পর্যন্ত একদম করি। আলাইসলাম যখন আমরা ও আসবে না, ঠিক আছে, চলে আসছে তোমার একটু। তোমাকে নামি দেখতে হলে আমি একটু শর্ট প্যান্ট পরা অবস্থা চাই, মানে এরকম হাফ প্যান্ট, ফুটবল খেলার সময় যখন প্যান্ট পরি আমরা, এরকম একটা প্যান্ট পরা যাবে? আছে? এই জিন্সের প্যান্ট দিয়ে তো আমি তোমার হাঁটু পা দেখবো কেমনি? জাগাইলেও তো হবে না। না না, হাঁটু এক্সামিন করতে তেমন ছাড়া হবে না। একটু দেখো অথবা ওকে ট্রাউজার একটা পায়জামা পরা দিতে পারো কিনা দেখো, বা একটা লুঙ্গি পরা দিতে পারো কিনা। তো আমরা ওরকম এক্সামিনেশন চিন্তা করবো যে ডরসাল স্পাইন যখন করি আমরা সাধারণত ফ্রন্টটাকে ঠিক রেখে ব্যাকটাকে এক্সপোজ করে একটু দেখতে চাই। আর লিম্ব গুলোকে জল, আপার লিম্ব যখন এক্সামিন করি তখন আমরা ঠিক এরকম এতটুকু রেখে বাকি হাত দুটো খুলে রাখতে চাই, পাটাও ঠিক একটু শর্ট প্যান্ট পরে নিতে বলি। ওরকম এক্সামিনেশন এক্সপোজার করতে চাই। এক্সপোজার সময় সবসময় আমাদের মনে রাখতে হবে একটা অ্যাটেন্ডেন্সের কথা, এটা যেন কিছুতেই ভুল না হয়। ফিমেল ডক্টররা যখন আপনারা ফিমেল পেশেন্ট এক্সামিন করেন বা ইয়ে করেন, আপনাদের জন্য খুব অ্যাটেন্ডেন্সের প্রয়োজন হয় না, কিন্তু মেল ডক্টরদের জন্য অ্যাটেন্ডেন্স মাস্ট মাস্ট মনে রাখবেন। হ্যাঁ, পাওয়ার অফ হয়ে গেছে ওদের পাওয়ারটা, এই তোমাদের বারবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যেটা বলি শুনে গেলেই হবে কথা বলি মাস্ট। আমরা নর্মালি আপনার জিপি করতে গেলে দেখবেন অনেক সময় আপনার কাছে সাথে একজন লোক আসছে। একজন রুগী আমাদের সাধারণত একা আসে না, তার সাথে কেউ না কেউ আসে একজন করে। তবে আজকাল অনেক সময় মেয়েরা একাও চলে আসে। বৃদ্ধ মহিলারা আসলে আমরা এজ ইউজুয়াল দেখি অনেক সময় কেউ না থাকলেও বৃদ্ধরা সাধারণত অ্যাটেন্ডেন্স কেউ নিয়ে আসে। ইয়াং ছেলে মেয়ে আসলে অবশ্যই আপনারা attendance করবেন। আমি এমনও করি যদি একা আসে, আমার এখানে আমি ফিমেল অ্যাটেন্ডেন্স আমি রেখেছি, আমার সাথে 2জন কাজই করে মেয়ে 2টা। আর যদি এমন না হয়, অন্য পেশেন্টের ফিমেল অ্যাটেন্ডেন্সকে দয়া করে ডেকে পাশে নেবে। এটা ইজ দ্য টিপস আই বল। নাই তার কাছে একটা ইউনিভার্সিটি মেয়ে আসছে, আপনাকে এক্সামিন করতে হবে, অন্য একটা পেশেন্টের সাথে মহিলা আছে, তাকে ডাল দিয়ে এসে দেখেন। পজিশন অফ দ্য পেশেন্ট, আমরা এক্সামিনেশন সবসময় পেশেন্টের অনেক পজিশন হয়। সার্ভাইকেল রিজনের এক্সামিনেশন একরকম, লাম্বার রিজন একরকম, ডরসাল রিজন একরকম। সার্ভাইকেল রিজন এক্সামিনেশনের জন্য আমরা পেশেন্টকে যে কোনো একটা স্টুলে বসায় নিতে বলি, টুলে বা চেয়ারে বসায় নিয়ে আমরা এক্সামিন করতে পারি। আর লাম্বার আর ডরসাল স্পাইনের এক্সামিনেশন অলওয়েজ স্ট্যান্ডিং, সিটিং, লাইন, 3টা পজিশন আমরা করবো। সার্ভাইকেল বসে করলে হয়। তার লাম্বার আর কেন করতেছি তারপরে অংশগুলো চলে আসবে আমরা একটা একটা করে। আমরা অর্থোপেডিক সার্জারিতে
অন্য সার্জারির মতো এক্সামিনেশন আপনাকে জেনারেল এক্সামিনেশন আজকে দেখাবে পড়াবে, জেনারেল এক্সামিনেশন আমরা থার্ড ইয়ার থেকে পড়েছি এমবিবিএস এ, তাই না? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, স্কালপেশন। এখানে আমাদের একটু অর্থোপেডিক্স একটু ইয়ে আছে, আপনারা নিশ্চয়ই এগুলো ক্লাস করে আসছেন। আমরা ইন্সপেকশন করি না, আমরা করি কি লোক। তারপরে পালপেশন করে না আমরা বলি ফিল, আর পারকার্স করে না আমরা বলি মুভ। আমাদের তিনটা জিনিস, লোক, ফিল, মুভ। আমরা এই তিনটা জিনিস আমরা করি। সুতরাং আমাদের অন্যদের চেয়ে ডিফারেন্স হলো মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন লোক, ফিল, মুভ। একটা পেশেন্ট আসতে প্রথম দেখো, মনে করেন একটা পেশেন্ট আমার কাছে আসলো ঘাড় ব্যথা নিয়ে, বললে যে আমার ঘাড়ে ব্যথা আসতে 7 দিন যাবত আমি নাড়াতে পারছি না, আমি কালকে কম্পিউটার শুয়েছিলাম, বা আমি কম্পিউটার ক্লাস করতেছিলাম, বা আমি জার্নি করতেছিলাম, তারপর তো আমার ঘাড় ব্যথা আমার কাছে আসছে। তা আমি যদি তাকে এক্সামিন করতে যাই, তাহলে তার হিস্ট্রিটা তো ডিটেলস আগে নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পরে আমি এক্সামিনেশন যাবো, এক্সামিনেশন তাকে বসাবো, বসাই আমরা তার লোক, তাই না, ফিল মোবিলিটি করবো। তো মনে করেন আপনি সার্ভাইকাল স্পাইন যদি দেখতে চান, ঘাড়ের ব্যথা, আমরা এতটুকু এক্সপোজ করে তার কোপা থাকলে চুলটাকে তুলে দিলাম, কাপড়টা নামাই দিলাম। ফিমেল হলে ফিমেল একজনকে বলে তুমি এটা কাপড়টা ধরো, এরকম করে হাজবেন্ড সাথে থাকলে হাজবেন্ডকে দিয়ে পড়ালাম, পরে তারপরে আমি দেখলাম। তো ওটা পরে আমরা দেখলাম প্রথম লোক। যেমন সার্ভাইকালের জন্য কি কি লোক করতে পারি, তার যে কোনো কিছু একটা লোককে আপনারা সবসময়, আমি থার্ড ইয়ারও পড়াতাম ছেলেদেরকে, ওরকম করে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে হবে, মানে বাহির থেকে ভিতর পর্যন্ত মনে করেন। প্রথম কি আছে, স্কিন, তার নিচে কি আছে, বোন, তাই না? অন্তত এই দুইটা তো আমাদের চোখের কাছাকাছি একটা কিছু করতে পারে। স্কিনের মধ্যে কোনো স্টার মার্ক আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, কোনো সাইনাস আছে কিনা, কোনো অ্যাবসেস আছে কিনা, তাই না? এগুলো তো আমাদের দেখা যাবে। কোনো ডিফর্মিটি আছে কিনা, দুইটা জায়গার মধ্যে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, ঘাটটা এরকম বাঁকা করে রাখছে, তার টিল্টিং আছে কিনা, একটা বনি প্রমিনেন্স বড় হয়ে আছে, একটা কিছু বেরিয়ে আছে, তাই না? আমি তো এনি লাম মাস, তাই না, অ্যাবনর্মালিটি এনিথিং আমি দেখতে পারবো এতে। এই যে দেখেন এই ছবির মধ্যে দেখাচ্ছে আমরা লোকের মধ্যে তার, আমরা লোকের মধ্যে কি কি দেখতে পারবো একটা পেশেন্টের। সার্ভাইকালের জন্য আমরা গেট দেখি না, কিন্তু লাম্বার এবং ডরসাল হলে আমরা তার গেট দেখতে পারি। ডরসাল স্পাইনে যদি একটা পেশেন্টকে বলছেন তাকে সার্ভাইকেলটা বসিয়ে দেখবো, কিন্তু ডরসাল স্পাইনে যদি একটা পেশেন্টের গেটের সমস্যা থাকে, সে হাঁটতে গেলে পড়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে ডরসাল এনিথিং রং ইন দ্য ডরসাল, স্পাস্টিসিটি ডেভেলপ করতে পারে, সে খুব ঝাঁকে ঝাঁকে হাঁটতে পারে। লাম্বার হলে তার এন্ট্রাল যে গেট হতে পারে এরকম, এই জন্য গেটে তা আমরা হাঁটাবো, আপনি কোথাও এক দূর থেকে হেঁটে যান আবার আসেন এরকম। তাহলে যাওয়ার সময় আমি তার ব্যাকটা দেখতেছি, আসার সময় তার ফ্রন্ট দেখতেছি, আমি তার দুইটাই দেখে নিতেছি, তাই না? আমরা লোক করি। আর লোকের নিয়ম হলো লোক ফ্রম ফ্রন্ট, লোক ফ্রম সাইড, লোক ফ্রম বিহাইন্ড, সব কিছু দেখতে হবে। আপনি সার্ভাইকাল স্পাইন দেখতেছেন, শুধু পিছনের দিকটাই দেখলেন হলো না, সামনের দিকে দেখলেন একটা কয়টার আছে, তাই না? আপনি যদি ব্যাক স্কোয়ার বা এখানে একটা অন্য কোনো কিছু কনজেন্টাল কোনো একটা অ্যানিমেল আছে, তাই না, এখানে একটা পোর্ট্রেশন আছে, এগুলো দেখলেন না, তাই না? এটা দেখতে হবে। তারপর সাইড থেকে দেখলে আপনি কতটুকু তার হেলে আছে, কার্ভেচারটা কতটুকু, সেটা আপনি সাইড থেকে দেখলে বুঝতে পারবেন, তো আপনি পিছন থেকে হয়তো সেটা বুঝতে পারবেন না। এই জন্য look from front, from behind and from side দেখতে হবে। তার পোস্টার, একটা মানুষের কেমন ভাবে বসলো তার বসার উপর ডিপেন্ড করতেছে, সে কেমন ভাবে সে বসে কিভাবে পড়ে, সেটা তার পোস্টারটা দেখতে হবে। ডিফর্মিটিও বললাম, সোয়েলিং বললাম, প্যারাভার্টিবাল মাসল। অনেক সময় দেখবেন এই মানুষের এত ঘাড়ের ব্যথার জন্য শক্ত হয়ে আছে, এই পাশের স্পাইন করে তার চারিদিকে মাসল যদি আপনি এরকম ফিল করে বুঝতে পারেন একদিকে খুব শক্ত, এরপরে এরকম স্পাজম হয়ে আছে। আমাদের আজকাল এক্সরে রিপোর্ট করতে দিলে দেখা যায় প্রায় লিখে মাসল স্পাজম, মাসল স্পাজম কি দেখা যায় নাকি এক্সরে? তো সে বলতে পারে যে নর্মাল অ্যালাইনমেন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম ইজ অল্টার্ড বা চেঞ্জ। নর্মাল যেরকম থাকা ছিল এরকম নাই, না থেকে চেঞ্জ হয়ে আসে, চেঞ্জ হয়ে আসে। গুড। তাহলে আমরা ফিলের মধ্যে এইগুলো, কোথাও যদি কোনো সোয়েলিং দেখেন, এই যে এই ছেলে এই মেয়েটার পিছনে এরকম, এটা তো নর্মাল থাকার কথা। এই ছবিটি যদি দেখতেছেন এটা তো নর্মাল না, তাই না? এটাকে একদম নর্মাল, এটাকে আমরা বলি গিববাস। গিববাস মিন্স দের ইজ দ্য অ্যাঙ্গুলার ডিফর্মিটি অফ দ্য স্পাইন। স্পাইন তো এরকম থাকার কথা না, হয়তো অ্যাঙ্গেল হয়ে যায়, দ্য অ্যাঙ্গুলার ডিফর্মিটি অফ দ্য স্পাইন ইজ কল্ড দ্য গিববাস। গিববাস সাধারণত দেখা যায় টিবি, যে এই যে এটাতে এরকম গিববাস হয়ে গেছে। টিউবারকুলোসিস হলে সাধারণত ভার্টিব্রা নর্মাল অ্যালাইনমেন্ট না থেকে একদিকে ফ্র্যাকচার হয়ে গিয়ে, মানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে কম্প্রেশন হয়ে গিয়ে এরকম কর্নার হয়ে যায়, এটা গিববাস বলে। এটা আফ্রিকার একটা মেয়ের ছবি, বাচ্চার ছবি, তার এরকম গিববাস হয়ে গেছে এরকম। আমরা প্রথম চ্যাপ্টার বলছিলাম মানে ইন্সপেকশন অর লো, গেল। তারপর পালপেশন আর ফিল, আর অর্থোপেডিক্সের বেলায় হলো ফিল। আমরা তার মুভ করে করে আমরা দেখতে পারি, ফিল করে করে। প্রথম যদি স্পাইনাল কোর্স গুলো আমি ফিল করি, তাহলে বুঝতে পারবো কোন জায়গায় স্ট্যাপিং আছে কিনা, টেন্ডার্স আছে কিনা,
দুই দিকে মাসল আছে কিনা এইভাবে আমরা ফিল করতে পারি। ট্রান্সভার্স প্রসেস এই দিক থেকে যদি আমরা এন্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন, এসএস মানে এন্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন, পিএসএসআইএস মানে পোস্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন, এই লেগ রেস্ট এগুলো আমরা ফিল করতে পারি যে এইসব জায়গায় কোনো সমস্যা আছে কিনা। মাসকুলেচার, মাসল স্পাজম এগুলো আমরা বুঝতে পারি। তারপর মুভের মধ্যে আমরা স্পাইন তো সাধারণত খুব বেশি মুভমেন্ট নাই, ফরওয়ার্ড মুভমেন্ট, ব্যাকওয়ার্ড মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট এগুলো থাকে। আমরা এগুলো মুভ করে ল্যাটারাল রোটেশন এগুলো আমরা শুরু করতে পারি। যেমন এই মুভমেন্ট আমরা ফরওয়ার্ড দেখালাম, ব্যাকওয়ার্ড দেখালাম, মুভমেন্ট গুলো আমরা কিভাবে দেখতে পারি স্পাইনের মধ্যে। তারপরে নিউরোলজিক্যাল টেস্টিং অফ দা স্পাইনের মধ্যে আছে, আমরা সাধারণত ব্যাক পেনের পেশেন্ট গুলো আসলে, ব্যাক পেনের পেশেন্ট যখন আসে তখন সাধারণত দেখা যায় যদি লো ব্যাক পেন থাকে, ম্যাক্সিমাম পেশেন্ট আসে কি তাদের ব্যাক পেইন রেডিয়েটিং পেইন, পিএলআইডি থাকে। পিএলআইডি কেসগুলোকে আমরা এসএলআর লেগ রাইজিং টেস্ট আমরা করি, লেসিগো টেস্ট করি, মোটর ফাংশন গুলো দেখি, সেন্সরি ফাংশন দেখি, রিফ্লেক্সেস গুলো দেখি। আমরা এই হেডলাইন গুলোকে আমরা এক্সামিনেশন করি। আমি জাস্ট আপনাদের কাজ দিয়ে যাচ্ছি। নর্মালি আমরা যদি লাম্বার স্পাইন এক্সামিনেশন পড়াই একদিন চলে যায়, ডর্সাল পড়ালে একদিন চলে যায়, সার্ভাইকাল পড়ালে একদিন চলে যায়। আমি সবগুলোকে এটা এইগুলো তো পড়াবো, সাথে আবার লিখবো পড়াবো। আপনাদেরকে আপনাদের গ্রস, আমি আপনাদের তো অর্থোপেডিক সার্জন হিসেবে চিন্তা করছি না, আমি আপনাদের চিন্তা করছি গ্রস একজন মানুষকে জিপি করতে গেলে আমার মিনিমাম স্ক্রিনিং করার জন্য যে স্কিল দরকার সেই স্কিলনেসটা আমি চেষ্টা করছি। যেমন এসএলআর কিভাবে দেখে আপনারা হয়তো ওই সময় পড়েছেন কিনা জানি না, এসএলআর আমি দেখাবো পরে, কি কেন দেখতে হয় কি দেখতে হয় আমি দেখাই দেবো এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে। এটা এটা দিয়ে সাধারণত নার্ভ হেড কম্প্রেশন আছে কিনা, পিএলআইডি আছে কিনা আমরা সেটা বোঝার জন্য এসএলআর টেস্ট করি। পিএলআইডি নাম তো আপনারা সবাই জানেনই, প্রলাপস লাম্বারটিস। যদি প্রলাপস হয় তাহলে আমরা এসএলআর টেস্টের মাধ্যমে অনেকটুকু জিনিস বুঝতে পারি। এখানে লেসিগো টেস্ট একটা আছে, এটা এসএলআর টেস্টের সাথে সম্পর্কিত কাছাকাছি অংশ, এটা আমি বুঝাই দেবো। সার্ভাইকাল স্পাইন এক্সামিনেশনের সময় আমরা অনেক সময় কম্প্রেশন ডিস্ট্রাকশন টেস্ট করি। সার্ভাইকাল যদি কম্প্রেশন হয় তাহলে যদি ওই সার্ভাইকাল যদি ফ্র্যাকচার থাকে, এরকম করে চাপ দিলে ফ্র্যাকচার থাকলে পেইন বেড়ে যাবে। যদি নার্ভ রুটে কম্প্রেশন হয় চাপ দিলে বেড়ে যাবে। আর এরকম করে যদি উপর থেকে টান দেন, ডিস্ট্রাকশন করেন, ডিস্ট্রাকশন করলে ফ্যাসেট জয়েন্টের পেইন থাকলে রিলিফ হবে, বেটার। এইগুলো আমরা মিনিমাম এই টেস্ট গুলো করে কিছু কিছু জিনিস বুঝতে পারি। ফ্যাসেট জয়েন্টের জন্য আমরা স্পন্ডাইলোলাইসিস শব্দ খুব কঠিন, আমরা জানি না আপনারা জানেন কিনা। স্পন্ডাইলোলাইসিস মানে স্পাইনাস প্রসেস একটা লাইসিস হয়ে যাওয়া, আর স্পন্ডিলোসিস স্লিপিং অফ ওয়ান ভার্টিব্রা ওভার অ্যানাদার। আপনারা কিছু নিউরোলজিক্যাল এই জিনিসগুলো, এই টার্মগুলো আপনারা হয়তো জানেন। প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া এগুলো বুঝেন। দিস ইজ দ্য হেমিপ্লেজিয়া, হাফ অফ দ্য বডি ইজ প্যারালাইজড। দিস ইজ দ্য প্যারাপ্লেজিয়া, মানে ওয়ান এনি পার্ট, আপার পার্ট অফ, সাধারণত প্যারাপ্লেজিয়া বলতে লোয়ার পার্ট কেই বোঝায়, লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ প্যারালাইজড। এন্ড কোয়াড্রিপ্লেজিয়া মানে অল প্যারালাইজড, হ্যাঁ এটা অল লিম্বস আর প্যারালাইজড, এই শব্দগুলো আমাদের যাবে। আর নর্মালি সিভিডি পেশেন্টের যেটা হয় রিকভারি করা তখন দেখে যে পেরিসিস, পেরিসিস মানে দিস ইজ দ্য উইকনেস অফ দ্য মাসলস বাট দ্য সেন্সরি ইজ প্রেজেন্ট, উইকনেস পার্টিটিং টু ওয়ান অর মোর নার্ভ টাইপ। নিউরোলজিক্যাল টেস্টিং এর মধ্যে আমরা মোটর পাওয়ার, সেন্সরি পাওয়ার, রিফ্লেক্সেস এগুলো তো দেখা আমরা জানি, থার্ড ইয়ার কোর্সে টেস্ট কিভাবে দেখতে হয় এগুলো আমরা দেখি। সাসপেক্টেড, আমরা স্পাইন এক্সামিনেশন করলে স্পাইন একটা বড় একটা এরিয়া, যেখানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পাইনে আমাদের কাছে একটা ফ্র্যাকচার নিয়ে আসে, স্পাইনাল ইয়ে নিয়ে আসে। এখানে দেখা যায় যে বয়স্ক মানুষদের 50 এন্ড ওভার এজের ম্যাক্সিমাম রোগীরা অনেক সময় স্পাইনে মেলিগনেন্সি নিয়ে আসে। স্পাইনাল মেলিগনেন্সির 90% কেসেস ফ্রম সেকেন্ডারি, মানে তাদের প্রাইমারি অন্য কোনো জায়গায় মেলিগনেন্সি হয়েছিল, ওইটা তারা এখনো নোটিস করে নাই, কিন্তু ওইখানে মেটাস্টিস হয়ে আছে স্পাইন। বিশেষ করে ওল্ড মেল পেশেন্টদের বেলায় হয় যেটা, তাদের দেখা যায় যে পোস্টের ইয়ে ছিল, লাম্বারে মেটাস্টিস হয়ে আছে। তারপরে যেটা দেখা যায় সিএ লাং ছিল, ওইখান থেকে মেটাস্টিস ডর্সাল পার্টিকুলার হয়ে আছে। প্রথম প্রেজেন্টেশনই করলো ওইটা দিয়ে, হয়তো তার বুকের প্রেজেন্টেশন করলো। বোনে কোন কোন জায়গাতে মেটাস্টেসিস হয় সেটার একটা ভার্টিব্রাল কলাম মেটাস্টেসিস হয় সেটার একটা আমি তালিকা দিয়েছি। এই জায়গাগুলো মেলদের ব্রেস্ট থেকে খুব বেশি মেটাস্টেসিস হয় আমাদের ভার্টিব্রাল কলামে, পুরুষ লোকদের লাং ব্রঙ্কাস থেকে বেশি হয়।
কিডনি থেকে কিডনি রেনাল সেল কার্সিনোমা মেটাস্টেজ টু দ্য লাম্বার এন্ড ডর্সাল বডি হতে হয়। প্রোস্টেট থেকে তো বললাম লাম্বারে যায় বেশি। থাইরয়েড থেকে ডর্সাল লাম্বারের দুই জায়গায় যায়। অ্যাবডোমিনাল আদার অর্গান মানে রেকটাম এন্ড কোলন ক্যান্সারের একটা বিরাট অংশ পার্টিকুলার কলামে যায়। সুতরাং এই এরিয়াগুলোতে অনেক সময় ক্যান্সার থাকলে আমরা ওই এরিয়া সার্চ করি, ওখানে যদি ক্যান্সার পাই তাহলে আমরা পার্টিকুলার কলামে সার্চ করবো যে এখানে থেকে। সুতরাং ব্যাক পেইন নিয়ে আসলো আমি খুব নিশ্চিন্ত থাকলাম তা না, আমাকে তার সাথে ওয়েদার ইট ইজ রেফার্ড অন্য জায়গাতে কোনো ডিজিজ হয়ে এখানে আসলো কিনা সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এটা আমরা শেষ করি, তাহলে আমরা একটু স্পাইনটা সম্বন্ধে একটা আমার মনে করেন যে আমরা সার্ভাইকাল স্পাইন যদি সার্টকাট করি চলো সপ্তাহ টুকটা চলো তোমার দেখা হয়ে যায়, ভালো হয়েছে তোমার ডাক্তার দেখা হয়ে গেছে। আমরা যদি তাকে স্পাইন এক্সামিন করতে চাই একটা নিচে তাকে ইজি করে বসাতে হবে, এরকম করে দুইটা হাত হ্যাঙ্গিং করে তাকে সামনে থেকে আমি চোখ পর ফ্রন্ট, হ্যাঁ আমি সামনে থেকেও দেখবো, সামনে গিয়ে আমি ঘুরে গিয়ে দেখবো, সাইড থেকে দেখবো যে কোনো রকম ডিফর্মিটি আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে তার ইয়েতে তুমি একটু পিছিয়ে যেতে দেখো, তার এখানে আমরা কোনো রকম কোনো ডিফর্মিটি নাই। এখন আমি যে কাজগুলো করবো স্পাইন করার জন্য, সার্ভাইকাল স্পাইন দেখার জন্য, আমি নর্মালি আমাকে যদি কোনো পেশেন্ট বলে আমার ঘাড় ব্যথা, আমি স্ক্রিনিং টেস্ট করে তার ঘাড় ব্যথা কি কারণ। আমি দেখলাম সাধারণত দেখা যায় যাদের ঘাড় ব্যথা স্পাইন মাসলটা তবে তুমি খুলছো সাধারণত দেখা যায় যে এই যে মাসলটা প্যারাস্পাইনাল মাসল এগুলো স্পাইন শক্ত হতে পারে, পেইনফুল, সাবধান হয়ে কাজ করতে। আপনার নর্মালি দেখবেন যে কোনো দেখা যাচ্ছে কিনা, আর একটু দাম লোকাল টেম্পারেচার একটু দেখতে পারেন, লোকাল টেম্পারেচার দিয়ে যাচ্ছে কিনা অনেক জায়গার সাথে তারপর বেসিক্যালি তাকে একটু মুভমেন্ট তারপরে স্পাইন মুভমেন্ট গুলো প্রথম ব্যাকওয়ার্ড নিলে ব্যাকওয়ার্ড নিলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড নিলে তার সাধারণত জি কাজ করতে পারে, কাজ করতে পারে তার আগে ফেলে দেয় এটা সাধারণত আমাদের উপর এই প্রায় 90 ডিগ্রি কাছাকাছি করবে, 75 ডিগ্রি না তার কম থেকে ল্যাটারালি এটা দেওয়ার কথা। এবং যদি কোনো রকমে আপনি নামানোর সময় যদি সে পেইন চিৎকার করেন আপনি যদি হবে পেইন এতটুকু বললাম যারা বুঝতে হবে ওইটা is or how movement is restricted or not. Limited restriction not about the এটা আমরা ফরওয়ার্ড ফ্লেকশন, ব্যাকওয়ার্ড ফ্লেকশন, ল্যাটারাল রাইট ল্যাটারাল ল্যাটারাল আর একটা রোটেশন, রোটেশন এগুলো যদি আপনার কাছে কোনো রকম সমস্যা মনে হয় তাহলে বুঝে যাবে তার সাথে তারপরে যদি দেখা যায় যে একটা লোকের কাছে একটু বলে যে আমার নেট পেন কিছু প্রোগ্রাম বা হ্যাঁ তাহলে আমাকে বুঝতে হবে যে তার মাধ্যমে কোনো সমস্যা আছে, তার সাথে তো আমার যদি বলে যে আমার ডান দিকে পিছিয়ে করে ডান দিকে ব্যথা চলে আসছে, তো সার্ভাইকাল লেভেল অলওয়েজ ইট উইল গো বিলো দ্য এলিভেন, এটা মনে রাখতে হবে। যদি নার্ভ কম্প্রেশন হয় তাহলে লো হ্যান্ড বল চলে যাবে, আর যদি দেখা যায় যে নার্ভ কম্প্রেশন না অন্য কোনো কিছু প্রাইভেট আমরা একটা জিনিস সবসময় জোর করে দিই সার্ভাইকাল শোল্ডার থেকে সেপারেট করতে পারি। দেখা যায় ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে আমরা সার্ভাইকাল অথবা তার সার্ভাইকাল পেইন নিয়ে আসছে ফ্রোজেন শোল্ডার, এই দুটোকে এক্সক্লুড করার জন্য আপনি তো সার্ভাইকাল যখন ভাবেন সার্ভাইকাল পেইন থেকে আপনি এই মুভমেন্টের প্যানেলকে পাবেন দিতে হবে, পেশেন্ট নিজেই নাচ যাবে না বলবে না পারছে, ঠিক আছে। এখন শোল্ডারের মধ্যে কিছু আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য শোল্ডারটা এখন শোল্ডারটা সাধারণত আমরা যদি অ্যাবডাকশন করি, ফুল অ্যাবডাকশন যদি হয়, যদি এক্সটার্নাল রোটেশন হয়, ইন্টারনাল রোটেশন হয়, তাহলে এগুলো কিন্তু শোল্ডারে বসে।
The shoulder is pain originates not from the shoulder. Pain originates from the cervical. Shoulder is the restricted movement part, we will discuss cervical. Shoulder is the cervical. Upper limb examination কি করতে পারবে? আমরা তো দেখার পরে মনে করি যে তার পেইন রিলেটেড আপার লিম্বে আসছে। তাহলে আপার লিম্ব কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, তার সার্ভাইকাল 5-6 এর কোনো নার্ভ কম্প্রেশন করে রাখছে যে কারণে হাতে আসতেছে পেইন, এটা যদি আমি এক্সক্লুড করতে চাই কয়েকটা পসিবিলিটি আছে। আমি তাকে অ্যাডভাইস ধাক্কা দেবো, তার মানে তার যে ট্রাইসেপসের ফাংশন বাইসেপসের ফাংশন মাসকুলার মাস রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, তোমরা এখন ফলোআপ জানার দরকার নাই, আমি এসে ফেলবো 12টার মধ্যে আমি চলে আসবো। এটা দেখে ফেললাম, তারপর ওরাও যখন দেখতে পেলাম ভিডিওটা তার মানে তার ফোরামের মাসেল গুলো পাওয়ার ঠিক আছে, তার মানে নার্ভ গুলো যদি ঠিক না থাকতো কোনো কোনো সমস্যা মোটি করবো মোটি করবো, তার হ্যান্ড ফাংশন ঠিক আছে। হ্যান্ড ফাংশন মোটি করতে পারে কোন নার্ভ দিয়ে? মিডিয়াল নার্ভ দিয়ে। এক্সটেনশন করতে পারে রেডিয়াল নার্ভ, তার মানে মিডিয়াল এন্ড রেডিয়াল নার্ভ C5 C7 ঠিক আছে। তারপর চেকলে সেন্সরি দেখতে হবে কোন জায়গায় আপনার মিডিয়াল নার্ভ, এখানে সেন্সর ডিসপ্লে তো রেডিয়াল নার্ভ আছে, এখানে গেলে আল্লাহ নার্ভ আছে, তাই না? এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বোঝার জন্য যে যদি আমি সার্ভাইকাল কোনো কিছু পাই তাহলে সেটা অনেক সময় ঘাড়ের ভিতরে বলে দেখা যায় ভাস্কুলার কোন ইয়ার এখান থেকে যে সাবক্লেভিয়ান আর্টারি দিকে আসে না, চলে আসে ব্র্যাকিয়াল আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারিতে অনেক সময় অ্যানোরিজম হয়, অ্যানোরিজম হয়ে হলে আপনি এখানে বাঁধতে বুঝতে পারবেন যে এখানে কোনো লাফাচ্ছে কিনা, কোনো খুব দ্রুত থাম থাম করে রাখবে, হাতে বুঝে যায় অ্যানোরিজম হলে আপনি এখানে পালসটা পারফেক্ট পাবেন। আমি এমনও দেখেছি যে অ্যানোরিজম বুঝেন তো, আর্টারিয়াল একটা টিউমার এর ভিতরে এটা ফুলে যায়, ডাইলিউটেড হয়ে যায়, ডাইলিউট হয়ে গিয়ে ওখানের মধ্যে ব্লাড যন্ত্র চলছে, অনেক সময় থ্রম্বাস হয়, সেই থ্রম্বাস যদি সার্কুলেশন ছড়ায় চলে আসে আর্টারিকে ব্লক করে, আর্টারি ব্লক করলে আর্টারি সাপ্লাই কি হবে? ইসকেমিয়া হবে, গ্যাংগ্রিন হবে। আমি সিঙ্গেল কেস পেয়েছি এরকম, একটা আর্টারি ব্লক করে দিচ্ছে, পুরো হাত পচে গেছে, আমাকে করতেছে 7 দিন, আর প্রচন্ড ব্যথা হয় হাতে, মানে ইসকেমিক পেইন মানে অলওয়েজ সিভিয়ার পেইন। একটা জিনিস একটু পালস করে বোঝা যায়, আর এখানে একটা হাত দিয়ে দেখে বোঝা, তাই না? তো সার্ভাইকালিজমের জন্য এটা। আর আরেকটা যেটা বাকি ছিল যেটা কম্প্রেশন দিচ্ছে, কম্প্রেশনটা একটু বেশি এবং হাতে করে এটা আপনি যতবার বলে যে পেইন ইন্ডিকেট করে দেয়, তারপর দিতে পারে। আর প্রেসক্রিপশন টেস্ট মানে সেটি করে তাহলে তাহলে আমরা সার্ভাইকালের লো ফিশ মধ্যে তো বলছিলাম। এখন আমরা দরকার আগে পানির পড়বো, দরকার পানির জন্য বাবুরে এটা তো খাওয়ার সময় নেই, খাওয়া দরকার স্পাইনের যেটা আমরা বলছিলাম প্রথম দাঁড়ায় দেখবো আমরা তার যাওয়ার সময় সে কেমন হাঁটলো তা দেখলাম, সে উপরে আসলো দেখলাম। আর স্ক্রিনিং টেস্ট হিসেবে আপনি যখন এক্সামিন করবেন, আপনার এক্সামিনেশনের মধ্যে বেসিক্যালি ইয়াং লোক হলে এরকম হলে তাদেরকে বলে এক্সামিন করতে পারবেন, কিন্তু ফিমেল হলে তার ইয়ে রাখতে হবে, প্রাইভেসি রাখতে হবে, প্রাইভেসি রেখে যতটুকু কাপড় না নয় সেটা রাখতে হবে। আমরা দেখলাম, আমরা স্কোলিওসিস শব্দটা জানি তাই না? স্কোলিওসিস মানে পাতা, ল্যাটারালটা আর প্র্যাকটিস মানে ফরওয়ার্ড, সামনে থেকে মোড়, মানে এরকম রাতে কিন্তু এরকম থেকে লাইফোসিস। আর স্কোলিওসিস মানে সাইড দিয়ে বাঁকা, আমি ছবিতে দেখেছি আমি স্কোলিওসিস, আমি যদি সি সেভেন থেকে শুরু করে এই লাইন প্লাম লাইন বলি, এখানে কিন্তু একটা এক লাইনের থাকে বারবার তার কোনো সিস্টেম থাকে না, যদি ফরওয়ার্ড বেন্ডিং তাহলে এটাকে বলবো স্কোলিওসিস। আর যদি ল্যাটারালি এই লাইনের থেকে ল্যাটারালি সরে গিয়ে থেকে স্পাইন, তাহলে
kyphosis, scoliosis, this patient has the kyphosis in the thoracic rhythm, this patient has the kyphosis in the lumbar rhythm, this patient has the scoliosis. শব্দটা তো আমি লিখতে পারবো। তারপরে এর মধ্যে আমাদের স্পাইনের মধ্যে যেটা পালপেট করি এই ভার্টিক্যাল বডিগুলো একটু ইউজ করতে পারবো। দেখবেন ফুট করে যদি কোনো একটা মানতে আমার আগে ঢুকে যায় নিয়ে আসতে থেকে আমি বলুন একটা আমি ঢুকে গেল তাহলে বোঝা গেল দুইটা ভার্টিক্যাল স্পাইনাল কোর্সের মধ্যে কোনো গ্যাপ আছে। একটা ভার্টিক্যাল একটা ভার্টিক্যাল করে থাকার থেকে না দুইটা স্লিপ করে যায় তাহলে দেখবেন স্পাইনাল কোর্সের মধ্যে এরকম গ্যাপ এটা বড় স্পন্ডালোলিস্থেসিস। লিস্থেসিস যদি থাকে তাহলে আপনি একদম সুন্দর পান। দুই নম্বর কোন প্যারালাল থাকতে পারে, এখানে কোন ফ্ল্যাকচুয়েশন থাকতে পারে, আর প্যারাভার্টিক্যাল একই রকম সফটনেস থাকে, এখানে মানুষ আরাম হবে, হার্ডনেস থাকে, আসলে অনেক শক্ত হয়ে গেছে হার্ড আর বিভিন্ন মাসেল স্পাজম আছে। তারপর আমরা যেটা করতে পারি তার মুভমেন্ট সাধারণত আমরা ফরওয়ার্ড যখন বেন্ডিং করি, ফরওয়ার্ড বেন্ড করে আমরা নিচে ব্যান্ড থেকে 6 ইঞ্চ উপর করে আমরা হাত দিতে পারি, নিচে ব্যান্ড না করি। এটা হলো ফরওয়ার্ড বেন্ডিং এর আমাদের পায়ের পরে সামনে এখন আওয়াজ করে আওয়াজ করে হয়ে যায়। এই ছাড়া আমরা ধরতে পারবো আমরা তার কোন মুভমেন্ট আসছে টিস্যু দেয়, একটা টিস্যু দেয় না, এখন চারটা দেওয়ার দরকার নেই, একটু পরে দেন আপনারা, ক্লাস শেষ হল এখন দেওয়ার দরকার ছিল না, ক্লাসটা শেষ হলে দিতে ইম্পর্টেন্ট ক্লাস। হয়ে গেল না একটা পার্ট হচ্ছে ব্যাকওয়ার্ড দেখি ব্যাকওয়ার্ড করতে পারে ল্যান্ডের শেষ সুই থেকে আসলে ল্যান্ডের 6 ইঞ্চি উপর থাকে তোমার নরমাল 8 থেকে 6 ইঞ্চি মানে মাসা বলে এক পরিমাণ যদি উপরে থাকে তাহলে তার নরমাল। অনেক আছে দেখবেন তখন তার মুভমেন্ট ইজ নট ফোর্স রেস্ট্রিক্ট। তারপর ব্যাকে দেখো ব্যাকে সাধারণত 30 ডিগ্রি পর্যন্ত আছে, আর ব্যাকের উপরে কেমনে বুঝবো এই যে লাইনটা আছে আমি তার থেকে পিছনে নিয়ে আসলাম তাহলে এইটা থেকে এই যে অ্যাঙ্গেল ফর্মেশন তাহলে এখানে এইভাবে দিলো তাতে বডি করতে হবে সাধারণত আপনার 30 ডিগ্রি মতো নরমাল আসে। দেখেন আমার হাতটা এরকম করে দিলাম এরকম করে ইয়াটা বুঝতে পারলাম ব্যাকওয়ার্ড সাইড ল্যাটারাল মুভমেন্ট ঠিক এরকম সাইড দিয়ে নিয়ে সেগুলি ডিসপোর্ট করতে কিন্তু 100 নিচ মতো যেতে পারে কথা নরমাল না যেতে পারে তাহলে ল্যাটারাল রেস্ট। আপনাকে বলা উচিত ফরওয়ার্ড বেন্ডিং এর রেস্ট্রিক্টেড ল্যাটারাল পোস্টেরিয়র বেন্ডিং রেস্ট্রিক্টেড ল্যাটারাল বেন্ডিং এই চারটা ফরওয়ার্ড ফ্লেকশন ব্যাকওয়ার্ড ফ্লেকশন এখনকার দিনে আগে আমরা প্রথম ফ্লেকশন এক্সটেনশন এগুলো আর এখন করে না, এটা অনেক ইজি হয়ে গেছে। ফরওয়ার্ড সব ফ্লেকশনের মধ্যে ফ্লেকশন মধ্যে পাতা হবে ফরওয়ার্ড ফ্লেকশন ব্যাকওয়ার্ড ফ্লেকশন ল্যাটারাল ফ্লেকশন রাইট ল্যাটারাল ল্যাটারাল। এখন দেখতে হবে লাস্টে রোটেশন। রোটেশন অফ দ্য স্পাইন, রোটেশন অফ দ্য স্পাইন কোনো সময় দাঁড়ায় করা যায়, রোটেশন দেখতে হয় বসে কেন দাঁড়ায় করতে না। আমাকে যদি দাঁড়ায় রোটেশন অফ দ্য স্পাইন দেখেন আমার সব ফুল বডি ঘুরে যাচ্ছে, আমার পা ঘুরে যাচ্ছে, আবার এসে ঘুরতেছে আমি পুরো শরীর ঘুরে যাচ্ছে, আমার রোটেশন স্পাইনে হচ্ছে না। স্পাইন করতে একটা বসাই দিলাম তার কিন্তু লোয়ার লিম্ব হিপ পর্যন্ত ফিক্সড হয়ে গেল, এখন আমি যদি রোটেট করবো তার বডিটা এইটা হচ্ছে প্লেন আর্ম না, এটা প্লেন প্লেন থেকে সে এই রোটেট করলাম প্রথমে কি গেল এই প্লেন থেকে 45 ডিগ্রি চলে আবার এই কোন তার রোটেশন সব আছে। তাহলে স্পাইন মুভমেন্ট ফরওয়ার্ড ফ্লেকশন ব্যাকওয়ার্ড ফ্লেকশন ল্যাটারাল রাইট ল্যাটারাল ফ্লেকশন আবার সবগুলো এইগুলো যদি কোনো সমস্যা বা পেইন কোনো কিছু আমাদের দিয়ে হয় পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী এই এক্সামিনেশন দেখে আমাদের ডায়াগনোসিস ঠিক হবে। স্পাইনে আমাদের কি কি সাধারণত রিফর্ম দিয়ে প্রেজেন্টেশন করে নিয়ে আসে, আমি সার্ভাইকাল বলছি সার্ভাইকাল স্পন্ডালোসিস নিয়ে আসে, সার্ভাইকাল ফ্র্যাকচার নিয়ে আসে, সার্ভাইকাল ডিসক প্রলাপস নিয়ে আসে,
এইগুলো নিয়ে সার্ভাইকাল টিউমার আসে, এইগুলো আমাদের মেইন কোয়েশ্চেন। ডরসাল এক্সাম সাধারণত আসে, সাধারণত ইনফেক্টেড বেশি আসে, আমাদের দেশে টিউবারকুলোসিস বেশি আসে, তারপরে আপনার ফ্র্যাকচার আছে, অনেক ফ্র্যাকচার থেকে ডরসাল করা হয়, তারপরে এসওএল আছে, তারপরে অপারেশন আছে, স্পেস মেটাসিস যে বললাম কোন জায়গা থেকে গ্যাস করতে পারে, ডরসালের যে জিনিসগুলো বেশি আছে, লাম্বার মেটাসিস অনেক বেশি, লাম্বার রিজন, লাম্বার রিজনের জন্য আমরা বেশি পাই, পিএল থেকে বেশি পাই, স্পন্ডাইলাইসিস এগুলো পাই, তারপরে আর আমরা হিউমাটিজম পাই, হিউমাটিজমের মধ্যে অ্যাম্পাইলোজিস পাই, লাম্বার স্টিপ পাই, ম্যাক্রো স্টিপ পাই, না এখন আমাদের কাছে সবচেয়ে বেশি আপনি চেম্বারে কষ্ট করে প্র্যাকটিস করতে করতে আসে ব্যাক পেইন, ব্যাক পেইন দিতে গেলে আপনি ডিস্ট্রিবিউটর জিজ্ঞেস করতে হবে, কিন্তু ব্যাক পেইন ইজ রেডিয়েটিং অর নট রেডিয়েটিং। সে বলে যে কোমর থেকে ব্যথা আমার পুরো পিছন দিক দিয়ে পায়ে চলে যাচ্ছে, আর ব্যাক পেইন অনেকে বলবে লোকালাইজ মানে ওইখানে লোকাল ব্যাপার হচ্ছে, রেডিয়েটিং পেইন না ওরকম রেডিয়েটিং পেইন হলে আপনি কয়েক কিছু টেস্ট করতে, এগুলো দুইটাতে সবচেয়ে বেশি নর্মালি করোনার পরে পেশেন্ট দেখবেন আপনার নর্মাল যে আছে তাকে কি করবেন, আমরা এসএলআর টেস্ট করি, স্ট্রেট ল্যাটেরাল এসএলআর টেস্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টেস্ট, আমরা এই জিনিসটা বের করি। এসএলআর ইজ স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক মানে ও না আমি করব, একটি মানে রোগী যেটা নিজে করে ডিরেক্টলি একটা হাত বসে রাখলাম আর একটা হাত আমাদের দিয়ে রাখলাম, আমি আস্তে আস্তে সাধারণত আরো কেন কোমরে ব্যথা আছে নাকি? হ্যাঁ, কোমরে নর্মাল ব্যথা আছে নাকি? নর্মালি 90 ডিগ্রি পর্যন্ত যাওয়া, মানে বডির সাথে 90 ডিগ্রি আমি কিন্তু দিকে চাপ করতে পারবো, এই যে প্যাশেন্ট এখানে টান করতেছে, একটা হতে পারে তার হ্যামস্ট্রিং টাইটেল, হ্যামস্ট্রিং টাইটেল, আর একটা হতে পারে তার সাইটিক নার্ভের রোড কমিশন, সাইটিক নার্ভ তো কত L3 4 5, তারপর না ওখান থেকে যে নার্ভটা আসছে কি করছে, আমি যেই টান দিলাম তখন সাইটিক নার্ভটা টান করবো, টান করবো সাইটিক নার্ভ স্ট্রেচ হলো, স্ট্রেচের কারণে এই পেইন, সাইটিক নার্ভ স্ট্রেচিং করতে হবে। এছাড়া সাধারণত 60 ডিগ্রি পর্যন্ত পজিটিভ হলে আমরা বুঝি যে এটা তার পিএলআইডি আছে, আর যদি 30 পজিটিভ হয় তাহলে সাধারণত 75 80 আমরা 90 পর্যন্ত দিতে পারি, আমরা একটা 90 দিতে পারি, ওর 75 দিতে আমরা ফাইন্ড করি না। 60 পজিটিভ হলে কনফার্ম তার নার্ভ কমিশন আছে, আর 30 বলতে এডমিট কনফার্ম আর তুলতে পারবে সেটা পুরো চিৎকার করতে মিলে আছে। এছাড়া মনে করেন একটা 60 নিলাম, এখন সে বললো যে আমার ব্যথা হচ্ছে, যেখানে নিয়ে শেষ ব্যথা সে ফিল করা শুরু করে সেখানে বন্ধ করে, বন্ধ করার পরে তার থেকে আমি 10 ডিগ্রি নামাই, 10 ডিগ্রি নামানোর পর পাটার ধরে যদি আমি টান দিই 10 ফ্লেকশন করি, তখন যদি সে পেইন বলে আবার নরমালি এখানে 60 পজিটিভ ছিল, 60 মানে এই প্রোগ্রেশন এই অ্যাঙ্গেলে যেত, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি নেওয়ার পর সে বললো যে আমার এখানে ব্যথা হচ্ছে, তারপর বুঝলাম এসএলআর ইজ ক্লোজ অন দ্য রাইট সাইড, তাই এটা আমার একটা ফাইন্ডিংস হলো, এটা হলো এসএলআর টেস্ট। তারপর লেসিগুস টেস্ট কি, লেসিগুস টেস্ট হলো এসএলআর লেসিগুর বদলটা না ওই যে নাম দেখে নাম এসএলআর যেখানে বদল ছিল তার থেকে আমি 10 ডিগ্রি নামাই দিলাম, তখন তার সে পেইন করলো, সে পেইন করছিল, 10 নামাই দিলাম, রিলিজ করলাম, তার পেইন, 10 নামানোর পর যদি আমি এখানে পাঠাতে 10 ফ্লেকশন করলে সে আবার পেইন বলে তাহলে লেসিগুস হ্যান্ডেল, যখন এসএলআর আর লেসিগুস দুইটা বলতে পেইনটি কোন লেভেল হচ্ছে সেটা আমার বুঝতে, পেইনটি কি হয়, পেইনটি কিন্তু আমরা একটা সার্ভাইকাল ডিসিপ্লিন কিন্তু পেইনটি বলি, পেইন প্রলাপস লাম্বার ইনভার্টেবল, আর দেশে লাম্বার তো না সার্ভাইকাল, দেখো সার্ভাইকাল ডিস প্রলাপস এই শব্দটুকু আপনারা গ্রুপ করে অংশ এটা আমি ক্লিয়ার করি, সেটা বলি গেছে পেইনটি সার্ভাইকাল ওয়ান, পেইনটি বলো পি পিসিআইডি লিখতে পারবো, প্রলাপস সার্ভাইকাল ইনভার্টেবল, আর
বেইনের সাধারণত সবচেয়ে বেশি হয় L4 L5 এটা সবচেয়ে বেশি হয়। এই দুটো বোঝার জন্য নেক্সট টেস্ট নেক্সট টেস্ট গুলো আছে, আমরা তাকে বলবো প্যারামিটার প্রতীক টানবো। এই তাদের বড় বড় আঙুল যেটাকে আমি দুটো নিয়ে দিলাম তাদের তাদের ধরে রাখতে পারলে তার মানে বোঝা গেল সে এই আঙুল স্ট্রেংথ ঠিক আছে। এই আঙুলটাকে টানতেছে কি দেখছেন, এই প্যাটার্নটা দেখা যাচ্ছে, এই প্যাটার্নের নাম এক্সটেনসর হ্যালোসিস লঙ্গাস। EHL হ্যালোসিস মানে বড় আঙুল, লঙ্গাস মানে বড়টা, এক্সটেনসর মানে এক্সটেনসর সার্ভিস এক্সটেনসর লঙ্গাস। এইটাকে সাপ্লাই রেখে L5 নার্ভ রুট L5, তার নার্ভ রুট L5 যদি ঠিক থাকে তাহলে সে এই দিকে ঠিক আছে, মানে এই দিকে পুরো স্ট্যান্ড আছে, ঠিক আছে, এই করা আছে পুরো, বুঝতে পারছেন? সুতরাং তার L5 L4 L5 এর কোনো তার মিস করা আছে, হ্যাঁ। আর যদি না পারে তাহলে বোঝা গেল তার L4 L5, ক্লিয়ার? এটা দিয়ে আমরা বুঝতে পারি EHL টেস্ট। EHL এর পরে আমরা সেন্সরি নার্ভ ডিস্ট্রিবিউশন আপনাদের মনে আছে? আমরা পকেটে যখন হাত দিই, পকেটে হাত দিলে যে ওর যে অংশটা ইন্টারমিডিয়েট অ্যাসপেক্ট হচ্ছে L2 ডার্মাটোম, ডার্মাটোম মায়োটোম আছে না, আর এই স্কিনটা সাপ্লাই করতে আমরা পকেটে হাত দিলে পকেটের এরিয়াটা হলো L, মানে ইন্টারমিডিয়েট অ্যাসপেক্ট হলো হাই ইজ দা L2, তারপরে L3 হচ্ছে নি এবং ইন্টারমিডিয়েট বি সহ বি এবং ইন্টারমিডিয়েট একটু নিচের অংশ, হাত পকেটের স্কিন শুরু করে এটা হলো L3, L4 হচ্ছে a medial aspect of the leg, L4. Lateral aspect of the leg is L5. And dorsum of the foot and sole is the S1. সুতরাং আমি তো আপনাকে জিজ্ঞেস করবো, এই আপনি কিন্তু বুঝুন না দুটা একরকম, দুটাই আমরা এক্সাম করলাম, দুটা করে যদি বলো যদি একই রকম বুঝে ফেলো বলতে থেকে দেখছি তাহলে বুঝবে S1 is the dipstick, S1 dipstick L5 S1 এর স্কল আছে, সেই জন্য S1 নামকে কম্পিটিশন করছে, সেই জন্য সাথে যদি আমি এখানে দেখি এখানে ডেফিসিটটা সেকেন্ড ডেফিসিট তার মানে S1 বুঝে বলি এইদিকে নাই, তাহলে কি হলো এটা L4 সেন্সরি নাই, এদিকে নাই L5, তো এইগুলো একটু মনে রাখবে 4 5 S1, ক্লিয়ার? সুতরাং আমরা লো ব্যাক পেইন এক্সামিনেশনের জন্য ক্লাসে প্রথম আমরা এটা এক্সামিনেশন পরে কিন্তু ভ্যাকসিনের দুটো এক্সামিনেশন থেকেই যায়, নো এক্সামিনেশন কমপ্লিটেড উইদাউট অ্যাবডোমিনাল এক্সামিনেশন। কারণ আপনি অনেক পেশেন্টের ব্যাক পেইনের দেখা যাবে যে ইউটিআই এর জন্য মহিলাদের পিআইডি ব্যাক পেইন নিয়ে আসছে, হ্যাঁ, অনেকের দেখবেন অ্যাবডোমিনাল অ্যানিউরিজম নিয়ে আসছে, আর্টেরিয়াল ভেসেল নিয়ে আসছে, সেটা আমরা লাস্টে আমি একটু অ্যাবডোমিনাল পারফেক্ট করে দেব। অনেক সময় ব্যাক পেইন আর হিপ পেইন কে আপনারা ইয়ে করতে পারেন, হিপের পেইন অলওয়েজ রিলেটস টু দা মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য, আর spinal pain always relates to the back of the gluteal region and to the back of the thigh. The front and middle aspect is this is not the pain of the spine, it is the pain of the hip joint. And the posterior or posterior lateral দিয়ে যায়, it is the pain of the spine. এটা যেন সবসময় মনে থাকে, জিজ্ঞেস করবেন অনেকে এসে বলবেন, একদম বলবে আমার কোমর ব্যথা, কোমর ব্যথা কোন দিকে ব্যথা যায় এরকম থেকে লোকালাইজ না রেডিয়েটিং, if radiating towards the medial aspect তাহলে এটা hip pain or abdominal pain, UTI pain হতে পারে, PID pain হতে পারে, এগুলো সব এই রিজনের সব নার্ভ সাপ্লাই হবে এইদিকে, আর এই স্পাইনাল পেইনের পিছনে, তো এই রিজনের প্রশ্ন উঠে আসে, এটা কোনদিন কোন বললেন, এটা আমার কথা না, আপনি বইয়ের কথা এর কথা সবকিছু, হ্যাঁ, হ্যামিল্টন ভ্যালির কথা এর কথা সব, তো ঠিক আছে কেন্দ্রীয় কথা। তাহলে আমি আপনাদেরকে চাপা দিবেন, একটা ক্লাস শেষ হলে আরেকটা ক্লাসের মাঝে 5 মিনিট দিতে পারলে কথাবার্তা বলা যায়, তখন প্র্যাকটিক্যাল ক্লাসের মাঝখানে দিকে যে নাকি ওরা তো আমার সাথে আমরা যেতে হবে একদম শুধু শোল্ডার। আচ্ছা, এই স্পাইন সম্বন্ধে আপনাদের কোনো
যারা আছে একটা একটু ব্যাপারে বলে না, কারণ আমি তো আপনাদের কতটুকু ডিমান্ড সবকিছু কাজ করতে পারি আমি পড়াই মাস্টার্স এর ছেলেদেরকে ইয়ে ছেলেদেরকে একটু গ্যাপ থাকি। তবু আপনাদের আমি চেষ্টা করছি যে আপনাদের মতো করে একজন লোক চেম্বারে বসতে কি কি দরকার সেটার মতো করে আমি হ্যাঁ বলো। আমরা আমি হোমিও ট্রেনিং এ জব করি স্যার। পরশুদিন একটা পেশেন্ট আসছে, মহিলা পেশেন্ট। হঠাৎ করে বলতেছে যে ওনার এই হাতটা এই পর্যন্ত আনতে পারছে হঠাৎ করে, তারপরে ব্যথা পাচ্ছে, পেছনে নিতে পারতেছে, কিন্তু এটা ইজিলি নিতে পারতেছে। ফ্রোজেন শোল্ডার। হঠাৎ করে ফ্রোজেন শোল্ডার, তারপর ওটাই সাসপেক্ট করে পরে আমাদের রেকর্ডেড সিস্টেম আছে তো স্ক্যান করে দিচ্ছে। আমি এখন শুরু করছি এক্সেলেন্ট টেস্ট এবং ন্যাচারাল টেস্ট একসাথে করবে। এটা করলে কি কনফার্ম মোরলেস ক্লিনিক্যালি কনফার্ম আপনি তারপরে ইয়ে করবেন এই কোকে লাগবে তো 60%। আমি তোমাকে এখন একটু রাখবো দেখতেছে না প্র্যাকটিক্যাল দেখ ওইখানে লোকটি মুভ আমার কোনো শোল্ডারের মধ্যে এই দেখেন শোল্ডারে আমি আগে ডেমো দিয়ে যাচ্ছি লোক সামনে থেকে সাইড থেকে পেছন থেকে আমরা বলছি আমাদের একদম সবসময় সামনে সাইড পেছন। তারপরে আমরা বিকেল এখানে ক্লিন স্কিন তারপরে ভিতরে গিয়ে দেখা যায় এখানে এগুলো জয়েন্ট এগুলো আমরা দেখবো। ফিলের মধ্যে কি করবো আমরা এখানে এই জয়েন্টটাকে আমরা একটু পালপেট করে শ্বাস তারপর আমরা মুভে চলে যাব। মুভের মধ্যে অ্যাক্টিভ মুভমেন্ট মানে পেশেন্ট যেটা নিজে করতে পারে, পেশেন্ট করার পরে আমরা নিজেরা পেসিভ আমরা নিজেরা করবো। অনেক সময় পেশেন্ট যেটুকু পারে আমি দেখি আরো বেশি করতে পারি। তার কারণ হলো অ্যাক্টিভ মানে তার মাসল পাওয়ার আর নাই, সেই জন্য সে করতে পারে। পেসিভ পারা মানে মাসলের বাইরে আমার হাতের শক্তি দেবে। এই দুটো আমাদের ডিফারেন্সিয়েট করা যাবে। তো এই যে দেখেন অ্যাক্টিভ মুভমেন্টের মধ্যে অ্যাবডাকশনকে বলি 180 ডিগ্রি আমরা অ্যাবডাকশন করতে পারি সবার। হ্যাঁ, ফরওয়ার্ড ট্রাকশন আমরা দেখাই, রোটেশন দেখাচ্ছি, এগুলো দেখানোর জন্য আমি আমাদের শোল্ডারে ঠিক হেড নোক ফিল্মো আমরা সামনে সাইড দেখলাম, দেখার পরে পারফেক্ট করে দেখেন যে পারফেক্ট করে দেখেন এখানে এই যে ক্লাভিকেলটা এসে লাগছে তার সাথে অ্যাক্রোমিয়ানের সাথে এই অ্যাক্রোমিয়ান ক্লাভিকেল জয়েন্টে অনেকে টেন্ডারনেস অনেক সময় মাসল ওয়েস্টিং থাকে ইয়ে থাকে দেখা যায় সার্ভাইকাল নার্ভ এরকম সমস্যা থাকে মাসল। আমি সাধারণত মুভমেন্ট সিস্টেমে দেখাচ্ছি পেশেন্ট করুন আত্মমূল থেকে তুলেন তো ওইটাও তুলেন, দুইটা অলওয়েজ কম্পেয়ার করতে হবে, এক সাইড দেখবেন না দুই সাইড কম্পেয়ার করা, তার মানে এটা যতটুকু করতে হবে। যদি এমন হতো যে এটা যতটুকু পারে এটা এটা তো অ্যাট্রাকশন তো এই দিতে পারে না, এটা যতটুকু পারে ওটা যতটুকু পারে, তারপরে এটা অ্যাট্রাকশন টেস্টিং তো একটা অ্যাট্রাকশন 180 ডিগ্রি বডির সঙ্গে লেগে যাবে 180 তাই না, তাতে কম হয় এটা কতটুকু 90 ডিগ্রি, এখানে হলে 45 ডিগ্রি 90 রোটেট 45 90 তারপরে 180 আমরা জানি মানে এটা একটা মাসল একটু আন্ডার বলে দিই। প্রথম অ্যাবডাকশনকে স্টার্ট করে ফার্স্ট 15 ডিগ্রি স্টার্ট করে সুপ্রাস্পাইনালাস নামে একটা মাসল সুপ্রাস্পাইনালাস মাসল এটা অ্যাবডাকশনকে স্টার্ট করে প্রথম 15 থেকে 90 পর্যন্ত আনে ডেলটয়েড মাসল, এই মাসলটা ডেলটয়েড মাসলটা মনে আছে কি না আমরা ডেলটয়েড করে 15 টু 90 ডিগ্রি পর্যন্ত। সুতরাং যদি আপনি প্রথম ইনিশিয়েশনে নেন তাহলে বুঝবেন আপনার সুপারস্পিনাল মাসল থাকবে পেয়ার আছে, ফুটবল প্লেয়ার খেলতে গেছিল ওখানে জিনিস করছিল কিছু করছিল এটাকে বলে রুটেড ক্লাস, এই মাসলগুলো একসাথে রুটেড ক্লাবে পেয়ার হয়েছে। তারপরে 90 যদি না করতে পারে তাহলে বুঝবেন ড্যামেজ গেছে। আর তার উপরে গেলে ট্রাপিজিয়াস পেক্টোরালিস মেজর সেরাটা সেন্ট্রিওর এই তিনটা মাসল তারপরে 90 করতে পারে। তখন তখন কম্পিউটার বেলি নিউমেরাল থাকে, লিনিয়ারের সাথে হিউমারাল জয়েন্ট আছে যে হিউমারাল জয়েন্ট এটা আমার 90 নম্বর হলে ও মুভমেন্টটা কিছু স্ক্যাপুলার রোটেট করে, এই মুভমেন্টটা শেষ হয়ে যায় তখন স্ক্যাপুলার রোটেট করে মাসল গুলো স্যারাটা সেন্ট্রাল মাসল এখানে বাড়ি ও বডি থেকে সেখানে এটা হলো অ্যাবডাকশন। আর আমরা এক্সটার্নাল রোটেশন দেখতে পাবো। এক্সটার্নাল রোটেশন হচ্ছে এক্সটার্নাল তো বাইরে থেকে তাই না, আমরা যদি তাকে এরকম করাই এই যে হাতটা যদি তার পিছন টাইপ বলি বলি এটাকে ঘুরাই দিতে তার অ্যাকশন হচ্ছে
সে যদি অপোজিট স্ক্যাপুলাকে টাচ করতে পারে তাহলে স্ক্যাপুলা ঠিক আছে আসলে বসে না। আর সে যদি এদিকে ঘোরায় না এই আঙ্গুল দিয়ে এটা টাচ করতে পারে তার ইন্টারনাল ইন্টারনাল রোটেশন এটার পরে অ্যাডাকশন না ইন্টারনাল রোটেশন ইন অ্যাডাকশন you can touch the opposite scapula তাহলে এটা হয়ে গেল ইন্টারনাল রোটেশন অ্যাডাকশন আর এটা হলো এক্সটারনাল রোটেশন ইন অ্যাবডাকশন সেই দিকে টাচ করতে পারে এই এই তিনটা মুভমেন্ট দেখলে আমরা পজিশনটা বুঝে ফেলতে পারি সাধারণত ইন্টারনাল রোটেশন সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড হয় ইন কেস অফ ফ্রোজেন শোল্ডার বুঝতে পারছেন এটা যদি করতে বলে রোগীরা কি বলে কোপায় হাত দিতে পারি না চুল আশ্রাতে পারি না আর পুরুষকে বলে মানি ব্যাগতে টায়ার করতে পারি না গেঞ্জি করতে পারি না কাপড় করতে পারি না মহিলার বলে ব্লাউজ করতে কাপড় করতে স্যার কষ্ট হয় পারি না ও মাঝে মানুষ অ্যাট্রাকশন করতে পারে না ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন তাহলে অ্যাবডাকশন এন্ড ইন্টারনাল এন্ড এক্সটার্নাল রোটেশন রেস্ট্রিক্টেড দিস কথা পজিশনটা আমরা বলি এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ক্যাপসুলটাকে অ্যাডিশন হয় যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এর মেইন কজগুলো থেকে ডায়াবেটিক প্রেসার অথবা যে ডিসইউজের কারণে অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই সমস্ত কারণে বা পোস্ট ট্রমাটিক ট্রমা হয়েছিল ট্রমার কারণে পরবর্তীতে তার এক্সারসাইজ করা হচ্ছিল সে মুভমেন্ট আনলে 6 মাস পরে বলবো সে হাত ধরে রেখে দিয়েছে আর করলে ফিউজ হয়ে গেছে ফ্রোজেন মানে জয়েন্টটা ফ্রোজেন হয়ে গেছে জয়েন্টটা তার ফাংশনে না সেটা ফ্রোজেন শোল্ডার ইজ এ ল্যামেন্ট টার্ম ইজ নট আ মেডিকেল মেডিকেল টার্ম ইজ দ্য অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অ্যাডহেসিভ সিভিয়ার ফর্মে যখন হয় তখন আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয় যখন কম পরিমাণে অ্যামাউন্ট হয় তখন আমরা পেরি ক্যাপসুলাইটিস মানে ক্যাপসুলের চারিদিকের মাসল এবং তার ইনফ্লামেশন হয়েছে সেই জন্য তার মুভমেন্ট হচ্ছে পেরি ক্যাপসুলাইটিস আর অ্যাডহেসিভ মানে টোটাল ক্যাপসুলটা কোরের সাথে অ্যাডিশন হয়ে গেছে সেখানে যে সাইনোভিয়াল ফ্লুইড কমে গেছে তার চারিদিকে মুভমেন্টই নাই ফাইব্রাস হয়ে গেছে ইউজ করলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বাংলাদেশে 80% পেশেন্টদের ডায়াবেটিস আর পেরি ক্যাপসুলাইটিস সাধারণত কিছু ট্রমা বা এসব তাহলে আমরা শোল্ডার মুভমেন্ট রাখতে তারপর আমরা সেই এলবো এক্সারসাইজ এলবোর মধ্যে আমরা কি দেখব এলবো ঠিক আছে তাকে এরকম করব তারপর প্রথম তারপরে দেখে দুইটা হাতে ডিরেকশন ঠিক আছে কিনা এরকম করব দুইটা হাতে তার একই পজিশন আছে কারো হাতে দুই দিকে পাকা কারো হাত দুই দিকে পাকা এই যে এখানে যে অ্যাঙ্গুলেশনটা কি বলে ভালগাস ভিতর দিকে চলে আসে টুয়ার্ডস মিডলাইন ইজ দা ভেরাস টুয়ার্ডস আউটার সাইড ইজ দা ভালগাস সাধারণত মহিলাদের কিউবেটাস ভালগাস থাকে বেশি আমাদের এই অ্যাঙ্গেলটা ছেলেদের থাকে তো 9 ডিগ্রি মতো মেয়েদের থাকে 13 ডিগ্রি মতো কেন বেশি হয় মেয়েদের হাতটা একটু বাইরে থেকে বেশি না থাকে মেয়েদের পেলভিসটা চওড়া হয় হাঁটার সময় যদি স্ট্রেট থাকে হাঁটতে পারবে এই জন্য মেয়েদের পেলভিস চওড়ার জন্য মেয়েদের অ্যাঙ্গুলেশন বেশি এই জন্য মেয়েরা ইজিলি হাঁটতে পারে হ্যাঁ এই জন্য মেয়েদের এই এখানে অ্যাঙ্গেলটা বেশি থাকে কিউবেটাস ভালগাস সাধারণত 13 হয় ছেলেদের হয় 9 ঠিক আছে সুতরাং একটা মেয়ের হাত যদি একটু বেশি পাকা দেখে আপনি বলে দিলেন ডিজিজ শুড নট মেয়েদের একটু বেশি হবে ছেলেদের কম থাকে এটা মনে রাখবেন কোনো ভালগাস ভ্যারাস ডিফর্মিটি আছে কিনা অনেকে দেখুন হাতে পাকা হয়ে গেছে ছোটবেলায় ভেঙে গেছিল ঠিকভাবে চিকিৎসা করে নাই সেটিং হয় না তার মনে দিয়ে জন্য হাত ভেঙে চলছে কারো ভ্যারাস হয়ে যায় এরকম হয়ে আছে ভ্যারাস ভালো আছে কিনা 2 নম্বর দিকে অনেকে দেখবেন এখানে খোলা থাকে এই ঠিক এটা অলিকন প্রসেস না আল্লাহ তো আল্লাহ জায়গাটা অনেক খোলা থাকে এখানে চাপ দিলে দেখবেন পানির মতো হয়ে আসে এটা কিন্তু বার্সা অলিকানন বার্সা এটা নাম হলো স্টুডেন্টস এলবো স্টুডেন্ট কেন এলবো বলে আমরা যখন লেখালেখি করি এই হাতে লিখতেছি তো এই যে কন্টিনিউয়াস যে এখানে একটা ফ্রিকশন হচ্ছে টেবিলের সাথে চামড়ার নিচে পাশা আছে পাশার নিচে সাধারণত ঘর্ষণের কন্টিনিউয়াস কিছু ফ্লুইড জমে যায় কালেকশন হয় এটা একটা বার্সা এটার নাম মেডিকেল নেম যেগুলো অলিকানন বার্সা আমার একটু দেরি হবে আজকে দেরি হবে ওই যে আমি ক্লাস নিতে আসছি তো ক্লাস শেষ করে এই চেষ্টা করবো ওইটা বার্সা আছে কিনা দেখো তারপরে এলবো তার দুইটা দিতে এই কন্ডাক্টের নাম কি মিডিয়াল কন্ডাক্ট আর এই দুইটা কন্ডাক্টের নাম লেজার কন্ডাক্ট কি হিউমারাস নাম আর কন্ডাক্ট
হিউমার আছে, হিউমার আছে, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল যদি ট্যান্ডেল থাকে সাধারণত আমরা বলি গলফার সেল, আর ল্যাটারাল কন্ডাইল যেটা থাকে সেটাকে বলি আমরা টেনিস এলবো। এই তিনটা জিনিস জিপিতে পাবেনি। টেনিস এলবো, ল্যাটারাল কন্ডাইল ইপিকন্ডাইলাইটিস না, আর নাম ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস মেডিকেল নাম, এটাকে আমরা বলি টেনিস এলবো, ই ডাবল এল আই এস, টেনিস এলবো। আর মিডিয়াল ইপিকন্ডাইল যেটা থাকে গলফার সেল, আর এটার নাম হলো পলিক্যানন বার্সাইটিস অথবা স্টুডেন্ট সেল, তার নাম হলো স্টুডেন্ট সেল। এই তিনটা আর প্যারাল বড় সেকেন্ড এটা। তার লিস্টে দেখবেন, লিস্টে মুড করতে পারেন। এখানে দেখবেন অনেক সময় একটা সোয়েলিং থাকে, এটাকে আমরা বলি গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন হলে দেখবেন গ্যাংলিয়ন ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোন মুভমেন্ট নাই, সাইটো থাকে সিস্টিক অনেক সময় স্টোনে হার্ট। আর হাতের টেন্ডন গুলো মুভমেন্ট আছে কিনা, এই টেন্ডন গুলোর নাম এক্সটেনসর টেন্ডন, আর ফ্লেক্সন গুলোর নাম ফ্লেক্সন টেন্ডন। নার্ভ সাপ্লাই টেন্ডন যদি আমার মনে হয় কঠিন হয়ে যাবে, ওই পর্যন্ত যা হয় পরে খুব সহজ সিস্টেম। মোটি করতে পারে কি ফ্লেক্সন টেন্ডন, আর এটাতে এক্সটেনসর টেন্ডন। আমরা জানি আল্লাহ নার্ভ সাপ্লাই দেয় এই দুইটা আঙ্গুল, সুতরাং আল্লাহ যদি বিকশিত থাকে এই দুইটার কারণে আমরা সাধারণত ক্রস একটা এক্সামিনেশন করি, ফ্লেক্সর গেল কিনা এক্সটেনসর গেল কিনা ইয়ে করি। কোনো একটা পেশেন্টের যদি এরকম করে এই আঙ্গুল তুলতে পারে, আমরা বাচ্চাদেরকে সাধারণত বলি বাচ্চাদের ওই ফ্র্যাকচার নিয়ে আসলে এখানে বাম ইঞ্জুরি হয়ে যেতে পারে, লাইক দাও তো আমাকে বাবা, লাইক দাও, লাইক দাও মামা, লাইক দাও, ওরকম করতে তো ঠিক বাচ্চারা আজকে লাইক দিতে পারে। থাম্ব আপ সাইন, থাম্বস আপ সাইন, আপ যদি আপ করতে পারে তার মানে কোন টেন্ডন কাজ করবে, এই টেন্ডনটা কাজ করবে, সেটার নাম কি এক্সটেনসর টেন্ডন, অ্যাবডাক্টর পলিসিস বাংলা এক্সটেনসর পলিসিস। both are supplied by the radial nerve. The radial nerve is intact. Radial nerve supply দিতে পারছে, এই টেন্ডন কাজ করতে পারে, তার মানে radial nerve intact। আপ সাব সাইকেল এটা মিডিয়াম নার্ভ। মুটি করতে বলে, মুটি করতে বললে দেখা যাচ্ছে মুট করতে পারে না, সেগুলো একটা আঙুলের উপর করে রাখছে, কত পয়েন্টিং সাইড, আমরা পয়েন্ট করতেছি, এগুলো হিজ পয়েন্টিং সাইড যদি পজিটিভ মিডিয়াম নার্ভ। মিডিয়াম নার্ভ সাপ্লাই দিয়ে এখানে ফ্লেক্সর পলিসিস, আর এখানে ফ্লেক্সর ডিজিটাল নার্ভ, ফ্লেক্সর ডিজিটাল নার্ভ, ফ্লেক্সর ডিজিটাল নার্ভ সাপ্লাই করে দেন মিডিয়াম নার্ভ। এই তাহলে বল স্যার এইগুলো তো ফ্লেক্সর ডিজিটাল আছে, এগুলো তো হইলো, এটা হলো না, এইগুলো ফ্লেক্সর ডিজিটাল দিলো, এটা পার্টটি আলাদা নার্ভ দিয়ে পায়, সেজন্য ফ্লেক্সর করে। কিন্তু এটা সোললি সাপ্লাই বাই দ্য মিডিয়াম নার্ভ, সেজন্য এটাকে ফ্লেক্সন করে মিডিয়াম নার্ভ। সুতরাং যদি কত মোট করতে বললে যদি মোটি কমপ্লিট না করে এয়ার মোট এরকম হয়ে থাকে, পয়েন্টিং সাইড বলে কিন্তু মিডিয়াম নার্ভ। রেডিয়াল নার্ভ ইনজুরি বুঝবো, এটা থাম্বা না করতে পারে হয়ে থাকে, পারলো না তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি। মিডিয়াম নার্ভ ইনজুরি হলে যদি আঙুল এগুলো ফ্লেক্সন না করতে পারে তাহলে মিডিয়াম নার্ভ ইনজুরি। আল্লাহ নার্ভ ইনজুরি হলে কি হবে, এই আঙুল যদি এরকম বাঁকা থাকবে, এইগুলো এরকম থাকবে, এরকম বাঁকা। তো ভালো হয় আঙুল ফাঁকা করলাম, এটা হচ্ছে অ্যাবডাকশন, আর লাগাইলাম অ্যাডাকশন। যদি আঙুল এরকম যদি এক পাশ থেকে না লাগাইতে পারে তাহলে বুঝে গেল আল্লাহ নার্ভ। আল্লাহ নার্ভ কাছে অ্যাডাকশন করবে। আল্লাহ নার্ভ সাপ্লাইতে ইন্টারোসিয়াস মাসলকে তোমাদের ডিপে করা যাচ্ছে না, ইন্টারোসিয়াস মাসল এর কারণে অ্যাডাকশন হয়, বিকজ ইন্টারোসিয়াস মাসল সিস্টেম হ্যান্ডেল এই মাসলের কারণে অ্যাডাকশন। ইন্টারোসিয়াস মাসল, ইন্টারোসিয়াস মাসল একদম প্যারালাইজড হবে, আল্লাহ নার্ভ না থাকলে তখন অ্যাডাকশন হবে। তিনটা থাম্বস আপ সাইন, পয়েন্টিং সাইন, অ্যাডাকশন, তিন নার্ভ আমার শেষ। আমি এখন কয়েকটা জিনিস একটু দেখাই দেই, আর কয়েকটা আপনারা ডিপিতে পাবেন, পেনিসের কথা বলছি, ডি কোয়াড্রাস একটা আছে, সরি এই যে ইয়েটা দেখাতে চেয়েছিলাম, এই অ্যাঙ্গেলটা দেখে ফাঁকি দিকে অ্যাঙ্গেল করছিলাম, সাইডে বালকাস হয়। এটা হচ্ছে আপনার অলিকান বার্সাইটিস, এটা কন্টাইল করে দেখেছি ইনস্ট্রাকশন মধ্যে দিকে থেকে। মিডিলে অপিকন্ডাইলাইটিস, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, আচ্ছা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এখানে ধরলে টেন্ডারনেস, আর বুঝবেন কি হবে যে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কনফার্ম করার জন্য একটা টেস্ট করতে দিবেন, ওই আপনাদের কাজটা আসলে এই টেস্ট মেথড শিখাবে, ওনারা বলে দেওয়া উচিত। এটা সাধারণত এটার নাম হলো রিংিং সাইন। রিংিং মানে কাপড় চিপা, বলেন একটু এরকম একটা এরকম চিপা দেন, যদি দেখেন চিপা দিলে তার ব্যথা হয় এখানে, তাহলে বুঝবেন তার এটা হচ্ছে। দুই নম্বর হলো অনেক সময় সে বলবে যে আমি একটা মম করতে পারি না, ক্লাস দিয়ে পানি খেতে গেলে আমার এই জায়গায় পেইন করে, পেশেন্ট এটা বলবে আমার এই জায়গায় ব্যথা হয়, কোনো ব্যথা হয়, আমি একটা ক্লাস তুলতে গেলে আমার ব্যথা হয়, তাহলে বুঝতে পারবেন। আপনি এমন এক্সামিনেশনে এখানে টেন্ডারনেস পাবেন, রিং লিংসের করে
আর অথবা একটা আছে পোজেন টেস্ট হলো এরকম, তাকে মোটি আপনার এটাও জানেন কনেকশন এটা সুপার অনেক সুপার কনেকশন করলেন, মোটি করতে দেন তাকে, মোটি করার পরে আপনি যদি হাতটাকে এরকম ধরতে মানে বামার সাইডে ফ্লেকশন করেন এবং স্টিকার করে দিয়ে গেলেন, মোটি করার পরে তার হাতটাকে জাস্ট এরকম করে নিচে নিয়ে নিজেকে ব্যথা চিৎকার করবেন। একটা হলো এখানে র্যান্ডমনেস দেখবেন, কিন্তু কাপড় চিনতে গেলে তার ব্যথা হয়ে গেলে বলবেন কিছু ছুটি করে ব্যথা দিতে না, আমি পোজেন সাইডে দেখেন এগুলো জিপিতে খুব আসে স্টুডেন্টস এর। একদম সাথে রেজিস্টারের মধ্যে যেটা বলছিলাম, এখানে ডিকয়েডনেস টেনসাইনোভাইটিস, এটা আপনাদের খুব আসবে। রোগীরা বলবে এই জায়গায় দৃষ্টি পেবে যে আমি কিছু করতে পারি না, আমি কাপড় চিনতে পারি না, বাচ্চা বিয়ে করতে পারি না, দরজা খুলতে পারি না, চালা খুলতে গেলে এরকম ঝামেলা হয়, সব এই জায়গায় ব্যথা হয়। আপনি এখানে ধরলেই তার টেন্ডারনেস পাবেন। ডিকয়েডনেস মানে আমাদের এখানে এক্সটেনসিভ টেন্ডার কিন্তু 6টা কম্পার্টমেন্টে ভাগ করছে। ফার্স্ট কম্পার্টমেন্টে অ্যাবডক্টর পলিসিস্টামাস আর অ্যাবডক্টর পলিসিস্টামাস আর এক্সটেনসিভ পলিসিস্টামাস, এটা এমন একটা কম্পার্টমেন্ট থাকে। এটা বোঝার জন্য আপনি খুব সহজে কাজ করবেন। যখন আপনি এই জায়গায় ব্যথা বলবেন, আপনার দুইটা হাতে হাতে নেওয়ার পরে তাকে এই ভালো হাতটাকে আগে বলবেন, এই হাতটাকে ঢেলে নিয়ে আমাকে করতে এরকম করে করার পর আপনি জাস্ট এটা তো হাম্বের সাইড, আপনি লিটল ফিঙ্গার থেকে এই হাতটা এরকম দিয়ে তাকে আস্তে করে একটু এরকম অ্যাকশন করবেন, দেখবেন চিৎকার করে দিবেন। কারণ প্রথমেই ব্যথার হাতটা ধরতে যাবে না, প্রথম ব্যথার হাত ধরলে আপনাকে একজনের দিকে করতে দিবেন। আচ্ছা আমি আপনি দেখি তো আপনার, সে বলবে না আমার তো ওই হাতে ব্যথা, বলছে ওই হাত ভালো হাতটা একটু দেখে নিই আমি, এরকম করে তার সাথে প্রথম খাতির করতে হবে, ভালো হাতটা দেখে নিয়ে এরকম করে একটু দেখি, এই যে এরকম করলে আমার ব্যথা আছে, তাই তার চেহারা দিকে দেখা দেখি যে স্মাইলিং আর হি অর শি ইজ স্মাইলিং, মহিলাদের বিষয়। আর তারপরে যেই তার পেইনফুলটা ধরে তো করবেন, ও বা খুব টান দিয়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে, তাহলে আপনি বুঝলেন যে এটা বলবেন। হ্যাঁ, ডিকয়েডনেস টেনসাইনোভাইটিস, ডিকয়েডনেস এর বলতে নাম এখানে যেটা হয় সেটা এই দুটো ট্যাবলেট হবে হয়। সাধারণত এগুলো আমরা ইনজেকশন দিতে পছন্দ করি। কার্পাল টানেল সিনড্রোম এটা মহিলাদের খুব বেশি হয়, বিশেষ করে প্রেগন্যান্সিতে হয়, হাইপোথাইরয়েডদের হয়। কার্পাল টানেল বেশি, কার্পাল টানেল মানে এই যে দেখেন এখানে মিডিয়ান নার্ভ থাকে, মিডিয়ান নার্ভটা এখানে টালদাস লিগামেন্ট থাকে, টালদাস কার্পাল লিগামেন্ট, এই কার্পাল লিগামেন্টের নিচে এই টানেলটা দিয়ে এটা যায়, সেই জন্য এটার নাম কার্পাল টানেল সিনড্রোম। এটা কিন্তু ঘোরার সাইড এখানে হয়। সাধারণত রোগীরা কি বলবে, স্যার আমার দুই হাতে ঝিঝি করে, শক্তি পায় না, অবশ হয়ে যাচ্ছে, আমার উপরের দিকে স্যার রাত্রেবেলা আমি হাত নিয়ে থাকতে পারি না, ওড়না দিয়ে পেঁচায় রাখি, কাপড় দিয়ে পেঁচায় রাখি, হাত উপরে দিকে ঝিঝি করে আমি শক্তি পাই না, তাহলে বুঝবেন তার কারণটা হচ্ছে। যদি একটু ফ্লেমি হয় তাহলে বুঝবেন যে তার হাইপোথাইরয়েডের সাথে হাইপোথাইরয়েডের বডিতে ওয়াটার রিমোশন বেশি হয়, ইডিমাটাস হয়, এখানে ইডিমা হয়েছে, ইডিমা হওয়ার কারণে টানেলটা মেরো হয়ে যায়, নার্ভটা কম্প্রেশন থাকে, সেটা কাপড়টা। আর ডায়াবেটিস রোগীদের হয়, অন্য আরো অনেক কারণ আছে, ফ্র্যাকচারের কারণে আমাদের দেশে বিভিন্ন কারণ। কার্বন টানেল হলো কিনা সেটা দেখতে হবে, কার্বন টানেল বোঝার জন্য ওই সিমটম গুলো করবে। আর আমরা যদি এটা তার হাতের মধ্যে এই টেস্টটা করতে পারি, এরকম করে হাত দিয়ে ইয়ে করতে, আপনি যদি এখান থেকে শুরু করেন নক করা, সে চিৎকার করবে যে আমার হাত চিজি করতে হবে, ভালো হলে শুরু করবে, ভালো হাতটাকে পারকাশন করবে, পারকাশন করে যদি এখানে তো লাভ না, তো বাদ জায়গায় আপনি যদি নার্ভের পারকাশ করলে যদি তার ব্রিদিং সেন্সেশন বেড়ে যায়, ওটা কনফার্ম করার জন্য আমরা এনসিএস টেস্ট করি, নার্ভ কন্ট্রাকশন টেস্ট কিছু করে দিই। এই যে আমি বলছিলাম পিছন থেকে টিমার মধ্যে ডিসকভার ক্যান্ড ট্রিগার, এই যে এটার নাম হচ্ছে ডি লুপিটাস কন্ট্রাকচার, লুপিটাস নাম ওই বলতের নামে অনেকের আঙুলটা এরকম শক্ত এরকম হয়ে আছে, পাকা হয়ে ঠিক এই ইয়েতে দেখা যায়, আর এখানে থিকেনিং হয়ে যায়, ঠিক একটা ফাইবার রয়েছে, এটার নাম হচ্ছে লুপিটাস কন্ট্রাকচার হয়ে যাচ্ছে। এই পেশেন্ট তো আমরা প্রায় ট্রিগার ফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার কি বলে, ডায়াবেটিস রোগী যারা তাদের ম্যাক্সিমাম হয়, স্যার আঙুলটা আটকে যায়, হঠাৎ করে ছুটে যায় বন্ধুদের ট্রিগার, বন্ধুদের
ট্রিগার মনে হচ্ছে নাম হলো ট্রিগার। ট্রিগার এর কি হয় এটা আমার বাসাতে আমি করছি। ওই পেশেন্ট আটকে গেছে, ট্রিটমেন্ট হলো ট্রিগার ফিঙ্গার মধ্যে ফার্স্ট ট্রিটমেন্ট হলো ওয়াটার থেরাপি, হাইড্রোথেরাপি। আমরা বলি সম্পূর্ণ পানির মধ্যে হাত ধুয়ে করলে সকালে 5 মিনিট সন্ধ্যায় 5 মিনিট করলে কিছু সাধারণত মনে হবে যে আঙুল এখানে আটকে গেছে, আসলে তা না। এই প্রত্যেকটা ফ্র্যাকচার টেন্ডন এদিক দিয়ে গেছে, যার এখানে এখানে একটা পুলি আছে, পুলিটার নাম হলো A1 পুলি। A1 পুলি এখানে A1 পুলি এই টানেলের মধ্য দিয়ে গেটটার ভিতর দিয়ে যায়। তো যাওয়ার সময় আমি বলি সুতার মধ্যে যেন গিট্টু করলে শুয়ের ভিতর দিয়ে পাস করানো যায় না, তাই না? যায়? যাবে না। যদি গিট্টুটা খুব ছোট হয় আর আপনি খুব জোরে টান দেন তাহলে হতে যাবে। গিট্টুটা এরকম ছোট থাকে, প্রথম ওই টানেলটার মধ্যে দিয়ে খুব জোরে টান দিলে ঠেস করে গিয়ে ওইরকম ছোট হয়ে যায়। আমরা যখন আমরা ফ্লেকশন করি তখন কি হয়, টেন্ডন টান দেয়, টেন্ডন টান দিলে তারপর ফ্লেকশন, তাহলে নটটা নডিউলটা এখানে চলে আসে। হ্যাঁ, নডিউলটা হয় কি আপনার ত্রিভুজ আকৃতি, পিছনটা থাকে ইয়ে আর মুখটা থাকে সেরকম। আসার সময় সে নেরোর দিকটা এদিকে থাকে, সে এদিকে চলে আসে। যাওয়ার সময় তার হোয়াইট সাইডটা আর যায়, যেতে চায় না, খুব জোরে টান দিলে তখন যায়। প্রথম কিছুদিন 2-4 মাস যাবে, পরে আর যায় না পাকে। ওই টানেলটাকে সাধারণত আমরা যা করি প্রথম হাইড্রোথেরাপি যদি চলে যেতে না হলে আমরা দুইটা ট্রিটমেন্ট, একটা হলো পারকিউটাস ইউজ করি, কারণ অ্যানেস্থেসিয়া দিয়ে টানেলটা নিজের মাথা দিয়ে কেটে কেটে দিলে রিলিজ হয়ে যায় এবং স্টেরয়েড দিয়ে দিই, তারপর ঠিক হয়। আর এটা যদি ফেল হয় ওপেন সার্জারি করে তাহলে আমরা আপার লিম্ব শেষ করলাম। তারপরে খেয়ে নেবার আমরা তারপরে ডিপেন্ড যাবো। হিপ এক্সামিনেশনের মধ্যে নরমালি আমি একটু আগে বলে বলছিলাম হিপের প্রেজেন্টেশন গুলো হবে হিপের পেন অলওয়েজ রিলেটেড টু দ্য মেজর অ্যাসপেক্ট অফ দ্য, আর গ্রোয়িং পেন বলবে এখানে অনেকের দেশে ভাষা বলে কুচকিতে ব্যথা করে বলে গ্রোয়িং করে। আর হিপের পেশেন্টের তারপরে দেখা যাবে এরকম ইনক্রি নাম্বার বড় হচ্ছে পাকা হয়ে যাবে, শোয়া রেখে দেখা যাবে যে টানা হয়ে আছে করে পেশেন্ট আছে, তাই না? পাটায় ভিতরে আছে সাধারণত শুধু আমরা বা আউটার করে দেবো আর থেকে ইন্টারনাল করে দেবো। হিপের যে অংশগুলো আছে ব্যাক পেন হিপ পেন যেটাকে আমাদের শেপ করা হয়, সেই জন্য হিপের আমরা ইকুইস্টোপ পেনটা কমপ্লিট করে তার গেইটটাকে হাঁটতে দেওয়া হয়, বলি হাঁটতে হয় সে বলতে গেলে এখানে পেইন হয়, পেইনের কারণে সে ভালো করে হাঁটতে পারে। তো হিপের লুক ফিল মুখ লোকের মধ্যে আমরা ওখানে স্কিনের আছে কিনা, সাইনাস আছে কিনা, স্টেল আছে কিনা, উন্ড আছে কিনা, তাই না? মাসল গুলো ঠিক আছে কিনা, এগুলো সঙ্গে দেখি। তারপরে ফিলের মধ্যে আমরা পারফেক্ট করে দেখতে পারি টেম্পারেচার এরকম আছে কিনা, বার্সা আছে কিনা। আর মুভের মধ্যে আমরা ওই যে বললাম না পেশেন্টকে স্ক্রিনিং এর জন্য আমরা যেটা অনেক সময় ভয়ও করি না, জুতা ছাড়া দিতে হবে, জুতা দিয়ে হাতে তার অরিজিনাল গেড়ে হাতে এক তো হাঁটা দেখে এখানে এখানে নিচে নিচে আমরা প্রসব করার মধ্যে যেভাবে বসে বসলে কি হলো তার ডিফারেন্ট টোটাল ফ্যাকশন হবে। তার মানে স্কোয়াট যদি সে কমপ্লিট করতে পারে, স্কোয়াটিংটা যদি পজিটিভ হয় তাহলে বোঝা গেল তার এই বেগুন কমপ্লিট হবে। এটা নরমালি আমরা চেম্বারে বিশেষ করি এত পরে অনেক সময় দেখার সময়
হিপের এটা একটু স্লাইড দেখাই দিই। হিপের যে আমরা বলি এন্ডোস্কোপিক স্পাইন, এন্ডোস্কোপিক স্পাইন দেখলাম, পিছন দিক থেকে আমরা দেখলাম এই যে সেক্টর দেখলাম, আছে কিনা দেখলাম। হিপের মুভমেন্ট গুলো কোনটা কত ডিগ্রি, সার্ভাইকাল পেন, কোরোনাল পেন, পার্টিকেল পেন থাকে, প্রত্যেকটা আমরা 90 করতে। এই যে হিপের ফ্লেকশন, এই প্যাটের পুরো যদি ভাঁজ করে প্যাটের সাথে লাগাইতে পারে তাহলে বুঝে তার ফুল ফ্লেকশন আছে। প্যাটের সাথে লাগলে ফুল ফ্লেকশন, পুরো না লাগলে বুঝে তার রেস্ট্রিকশন আছে। এই যে পিছনে এক্সটেনশন দেখে কিভাবে ফুলটা এভাবে রোটেশন গুলো, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন কিভাবে দেখে এটা ছবি পার্সপেক্টিভ দেখে লিম লাইন রেসিপিয়েন্সি কিভাবে দেখতে হয় সেটা আমাদের দরকার। তখন তো কোশ্চেন কি আছে আপনাদের টেপ আছে, টেপ বাচ্চাদের সাধারণত পেশেন্টের ডান দিকে দাঁড়ানো, ডানে বাম দিকে দাঁড়ানো। আমরা নরমালি অনেক পেশেন্টের হিপে ফ্র্যাকচার থাকে, ফ্র্যাকচার থাকলে কিন্তু সে এসএলআর করতে পারে। পায়ে যদি ফ্র্যাকচার থাকে, হিপে যদি ফ্র্যাকচার থাকে, ভাঙা থাকে, তার কানেকশন নাই, তাকে দাঁড় করতে গেলে সে পা নিজে নিজে তুলতে পারে, অনেক মানুষের বুঝাই যায় না দুই নাম্বার আমরা মুভমেন্ট দেখার জন্য পজিশন দিই, এক্সপোজ করতে হয়, শর্ট পেড করা থাকতে হয়। আমরা যদি তার মুভমেন্টটা দেখি, এই রোটেশন দেখার রোল টেস্ট আপনি তো মেইন পেশেন্ট চিন্তা করে রোল করবেন। এই যে হিপটা দেখুন রক রোল করুন, আবার গাছের রোল দিয়ে মানে রক টেস্ট, আর তারপর পেয়ে আসছে একটা তারপর একটা প্রশ্ন থেকে যায়, আপনি এক্সটেনশন রেখে নিয়ে এটাকে এরকম করলেন, যদি কারো প্যাথোলজি করে এটা তো বললো আর এটা কি করছে এটা ওইটা তার ইন্টারনাল দেখুন ইন্টারনাল ইজ রেস্ট্রিক্টেড দ্য রাইট সাইড, this is not full as second শব্দ এক্সটেনশন দেখুন ইন্টারনাল প্রশ্ন আছে এটা হলো আমি এক্সটেনশন করে দিলাম। নেক্সট কোন দেখা যায় এরকম 90 ডিগ্রি নিলে 90 ডিগ্রি নিয়ে আমি যখন ইভেন্ট করাচ্ছি পার্কের বাইরে থেকে আসছে, এটা কিন্তু দুটো ইন্টারনাল আছে, এটা হলো ইন্টারনাল প্রশ্ন। অনেকে ভুলে পার্কের বাইরে আসতে এক্সটেনশন করতে এই 90 করলাম, এটার সাথে তো 90 ডিগ্রি হলো না, 90 ডিগ্রি নিকে 90 ডিগ্রি ফ্র্যাকশন করে একটা ইন্টারনাল প্রশ্ন এই বয় মানে ধরো 45 ডিগ্রি মাত্র এই 90 ডিগ্রি এই যদি 9 হয় 90 ডিগ্রি বললো 45 ডিগ্রি আমাদের এই 90 ডিগ্রি বললাম না, এই মুভমেন্ট গুলো রেস্ট্রিক্টেড হয় তাহলে বলবেন তাহলে এই কাজ করতে কি তাহলে তখন আপনি ট্যাক্সি করবেন, ট্যাক্সি করে বুঝতে পারবেন কি বলে একটা মরে গেল কিনা কিভাবে স্টোরেজ শেষ করে এটা কিন্তু মানে আমি রোটেশন দেখালাম ইন্টারনাল এক্সটেনশন করে দেখালাম ফ্র্যাকশন করে দেখালাম আর হচ্ছে এটা ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন যদি বললাম ফাইনালি ফ্র্যাকশন সাথে লেগে যায় ফাইভ ফ্র্যাকশন নিয়ে গেছে কিন্তু নট নট সাধারণত এটা হচ্ছে 140 ডিগ্রি সাধারণত তাদের পরিবর্তন তাদের টপ পরিষ্কার আগে লেগে যেটা এক্সটেনশনটা দেখুন এক্সটেনশনটা দেখা যাবে যে আমরা ধরবো এই জয়েন্টের সাথে এক্সটেনশন আপনি এই হাই নিচে এই ধরে রেখে আপনি তুলবেন এই যে ফ্লোর থেকে যতটুকু এই ফ্লোরের লাইন এই লাইনের ধরুন 30 ডিগ্রি পর্যন্ত এক্সটেনশন পায় তার এক্সটেনশন লিমিটেড তার মধ্যে এক্সটেনশন এটা হলো ডিপের এক্সামিনেশন। তারপর আসে বিয়ের এক্সামিনেশন। বিয়ের এক্সামিনেশন নিয়েও আপনার লোক ফিল্ম লোক দেখবেন কোনো সাধারণত একটা জিনিস আপনারা খেয়াল করবেন মিন পেশেন্ট প্রচুর পাবেন, বয়স্ক মানুষ আপনার কাছে আসবে আমাদের ব্যথা অটোকর্ণা শিল্প করতে পারবে না,
ইয়াং ছেলেগুলো দিকে পা পড়ে গেছিল, ওরা আসবে গেছিল, তারপরে খেলার মধ্যে সে খেলা শেষ করতে পারে না, বল মারছে, তারপর হাঁটু চলে যাচ্ছে, সে হাঁটতে পারে না, সিঁড়ি উঠতে পারে না। আর বয়স্ক মানুষ যাদের ওয়েট বেশি, তাদের এই হাঁটু ব্যথা শুরু হয়েছে, চলাফেরা করতে পারে না, কষ্ট হয়, নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে পড়তে কষ্ট হয়, তারা বলবে পূজারিতে কষ্ট হয়, বা নিচে বসে ঘর বসতে পারে না, বা নিচের ফ্লোরে কাজগুলো করতে কষ্ট হয়। এর প্রথম দেখেন আমরা মনে আছে কিনা পেটেলা, পেটেলা মিডিয়াল সাইড, এটা মিডিয়াল প্যারাপেটুলার পাউচ, এটা মিডিয়াল প্যারাপেটুলার পাউচ, এটা পাউচ একরকম আছে কিনা, গর্তটা আছে, গর্ত যদি দেখা যায় যে এটা ফিল আর এটা গর্ত আছে, গর্ত জায়গায় এখানে ফিল আছে, তার মানে ইফিউশন আছে, মিডিয়াল প্যারাপেটুলার পাউচ ঠিক আছে। এটার নাম হলো সুপ্রাপেটুলার পাউচ, সুপ্রাপেটুলার পাউচ সরেন আছে এখানে, পিডিমা আছে কিনা, সুপ্রাপেটুলার পাউচ, সুপ্রাপেটুলার পাউচ, হ্যাঁ এগুলো দেখেন। তারপর কোনো টিউমার বা অন্য কোনো কিছু আসল টাইম আসল এটা যত মোটা ঠিক হবে, এগুলো আছে। তারপরে রোগের মধ্যে গেল, ফিডের মধ্যে আমরা বলবো যে টেম্পারেচার ডিগ্রি কম্পেয়ার করবো, তারপরে এই যে জয়েন্ট লেভেল ফিমেল ফিমেল যে এই প্যাটার্নটা পাওয়া কিন্তু আপনার জয়েন্ট ফিমেলের সাথে ফিমেল যে জয়েন্ট করবেন, মিডল জয়েন্ট যদি ডেভেলপ হয় তাহলে আপনি বুঝবেন যে অস্টিওআর্থ্রাইটিস, মহিলাদের বয়স্ক মানুষদের মিডল জয়েন্টে মিডল জয়েন্টে টেন্ডন হচ্ছে কিনা এটা তারপরে এগুলো হলো আমরা নরমাল টেন্ডনেস প্যাটার্ন। আমাদের স্পোর্টস ইঞ্জুরি রোগী যদি আসে তাহলে আমরা কতগুলো দেখি, সাধারণত আমাদের হাঁটুর জন্য স্টেবিলিটি দেখি, লিগামেন্ট আছে এসিএল আর হলো পিসিএল, এন্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট এসিএল আর পিসিএল হলো পোস্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট। এসিএল পোস্টেরিয়র আর আরেকটা জিনিস থাকে দুটো মাঝখানটা শক অ্যাবজর্পশন কাজ করে, না হয় তার ফোম থাকে, নাম কি মেনিসকাস। সাধারণত স্পোর্টসে এসিএল পিসিএল ইনজুরি হয় আর মেনিসকাস, মিডিয়াল ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট ইনজুরি হয় ওই ডিপে গেল না, আসলে দুইটা জিনিস বুঝতে, কারণ এটা টিপির জন্য ভাইরাল ইনফেকশন হয় সব রকম দরকার, এই জিনিসটা আছে। ওরা বলবে সাধারণত যে আমি গেছিলাম, ক্রিকেট খেলছিলাম, আমি হঠাৎ করে ঘুরে ঘুরে গেছি, ঘুরে যাওয়ার পর আমার পা পড়ে গেছে, তারপর আমি হাসপাতালে মাথায় যাচ্ছি, একই ট্রেনের সময় ব্যাখ্যা নিতে উচিত না, তার পেইনটা যখন চলে যায় 7 দিন পরে প্রথমে মোবিলাইজ করে দিতে, তারপর প্লাস্টার দিলেন, তারপরে ড্রেস দিলেন, তারপর 7 দিন পরে প্রথম বলতে চলে না আছে কিনা, আমার তো জয়েন্টের মধ্যে ফ্লুইড জমে সেগুলো হয়ে বিষয়, জয়েন্টের মধ্যে ব্লাড এসে উঠতে হবে হেমাটোসিস, হেমাটোসিস হয় এবং একুইটি দিতে ভিতরে ব্লাড 24 ঘন্টার মধ্যে খুলে যায়, 3 দিন পর তাহলে বলতে হবে হেমাটোসিস, ব্লাড 24 ঘন্টার পরে যায় বলতে থাকে তার ইনফ্লামেশন এর কারণে ডিফিউশন তার বাচ্চা করে দিতে হবে, হিস্ট্রি দিয়ে আপনারা সেপারেট করে দেবেন বিষয় আর হেমাটোসিস। তাহলে আমরা এটা বললাম, বোঝার পরে আমরা এখন এসিএল ইনজুরি হচ্ছে, এসিএল এর জন্য খুব সহজ একটা টেস্ট, আমরা পাটাকে পর্যায়ে দিতে ফ্লেক্সন করছি, এটাকে দুইটা পাকে আমরা রাখার পরে একটা মনোযোগ পায় বসার পরে এই এই থায়ের পিছনে মাসল নাম বলছে হ্যামস্ট্রিং, এদিকে এদিকে টাইট মাসল আছে, আপনি কোনটাকে বলবেন বাবা হাতটা উপর রেখে দাও, আমার নাম যেন কি তার সাথে কথা বলতে ওই তারাটা জন্য তার দেখা ये থাকে তাহলে কিছু টাইম করতে হবে, বুঝতে পারবেন তাই ডাইভার্ট করে ডাইভার্ট করতে এটা না মাসল এই মাসল রাখতে এসিএল তো এর ভিতরে আছে, তো এসিএল এর ভিতরে থাকে আপনি চাপলে এই কোণটা থেকে এই কোণটা অনেক সামনে চলে আসে, এরকম করে আপনি সামনে চলে আসে তাহলে ভিতরে আছে, আর পিছনে তো ধাক্কা দিলে বিশ্ববিদ্যালয়ে তো এসিএল পোস্টেরিয়র লিগামেন্ট ইনজুরি, এসিএল সামনে দিকে চলে যাবে এরকম একটা ব্রাডনেস পোস্টেরিয়র ড্রয়ার করতে ব্রাশের ব্যবসা করতে
আর মিনিস্ট্রেশনের জন্য 90 ডিগ্রি করবেন, 90 ডিগ্রি দুইটা আঙুল, একটা ল্যাটারাল আছে একটা বা এরকম ধরে পাটা এরকম করে ঘোরায় দেন, ঘোরায় দিলে যদি মিডিয়াল সাইডে পেইন বলে, হ্যাঁ, তাহলে বুঝবেন মিডিয়াল সেন্সিটিভ। আর যদি সেরকম করে ল্যাটারাল সাইডে পেইন বলে, আইডিয়া রাখতে পারবেন। ও একটা আপনাদের কাছে আমার যতটুকু মনে করতেছে বিষয় অনেক সময় আপনার কাছে আসবে পেশেন্টরা যে স্যার টেন্ডুলকার ইনজুরি, বাথরুমে গেছিল, প্যানের মধ্যে পা ঢুকে গেছে, তখন তো আর প্যানে বের করতে পারে না, বাইরে বের করতে গেলে বাথরুমে যে প্যানের যে কার্নিসটা কিন্তু গেছে ভিতরে, এই মাটিটা কিন্তু খুব শার্প থাকে ভিতরে মাটি। অনেক সময় এখানে আপনার তো একা থাকবে বাথরুমে, দরজা করতে পারতেছে না, কাউকে ডাক্তার করতে পারতেছে না, পা ঢুকে গেছে, কোথায় যাবে, অস্থির হয়ে যাবে। অস্থিরতার কারণে ইনজুরিটা হবে। অস্থিরতা না করে সে যদি ঠিকঠাক করে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে চেষ্টা করে ইয়ে করতে পারে কিন্তু ঠিক আছে। সেই তখন টিউবওয়েলে টাকা করতে করতে এখানে ব্যালেন্স কানেক্টটা কেটে গেছে, সেখানে এটা নিয়ে না এটা একটু মেরামত হয়েছে। অনেক সময় আগে ওই 70 করে কারো কারো ছাত্ররাও একজন টাকা দিত, আমাদের সময় চিটাগাং ইউনিভার্সিটি যারা 50,000 টাকা রাখতো আর এরকম বিভিন্ন রকম জিনিস হয়। আমরা এখন এটা ইনজুরি হয়েছে কিনা, বয়স্ক মানুষদের অনেক সময় পরীক্ষা যে পায়ের নিচে ব্যথা নিয়ে আসে, অনেক সময় দেখবেন আমরা খেয়াল করে স্যার সকালে ঘুম থেকে উঠে তখন পা মাত্রেই অনেক ব্যথা করে আমরা একজন ভালোই নামিয়ে পেরেছি আমরা কাজ পায়ের নিচে খুব ব্যথা হয়। আবার প্রথম সপ্তাহে সম্পূর্ণ করে হাঁটতে গেলে পায়ের নিচে ব্যথা কিছুক্ষণ হাঁটতে ব্যথা কমে, অথবা আমি বাচ্চাকে স্কুলে গেছি, স্কুলে গিয়ে যখন বসেছিলাম বসে হাঁটতে গেছি, গল্প করতেছি, হাঁটতে আধা ঘন্টা পরে যখন আমি হাঁটতে যাই তখন আমি ব্যথা অনুভব করি। এটা যখন বেশি হয় এটা যখন সেটা আমার প্ল্যান্টার ফাসিটিস হলে অনেকে করে এইসব টাকা ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন দিলে তখন কি কয়েকদিন ব্যথাটা যখন দেখি লাস্টে দেখে যায় ওটা ভিজুয়ালাইজেশন উইকের জন্য যখন একটু দ্রুত হাঁটতে যায় বা সিঁড়ি ওঠানো করতে চাষকে রাস্তা দেয়, রাস্তার হয়েছে কিনা একটু স্ক্রিনের নিচে দেখতে পারবেন। তাই জন্য একটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম আছে স্কুইজিং টেস্ট, হ্যাঁ, সেন্সর স্কুইজ টেস্ট। কিভাবে করে আপনি ফ্লেকশন করবেন, ফ্লেকশন করার পরে হাত দিয়ে একটু ধরবেন, বাটাকের পরে এই যে কাপ মাসলটা ইফ ইউ প্রেস ইট, আর প্রেস করে দেখেন এখানে বাটা ফ্লেকশন হচ্ছে, মানে এদিকে উঠতেছে, তারপরে দেখেন পুরো অটোমেটিক, তাই না? যদি টেন্ডেন্টাস থেকে রাফটার থাকে, এর কাটা থাকে, এটা ওই উঠবে না। একটাই টেস্ট, এটা সিলভার স্কুইজ টেস্ট বলে, সিলভার স্কুইজ টেস্ট। এখানে চাপ দিলে এটা উঠে চলে। এটার জন্য আমার একবার আলট্রাসাউন্ড করার দরকার নাই, সিঙ্গেল কেমিক্যাল একদম থ্যাংক ইউ। ফার্স্ট ট্রিটমেন্ট হলো আমরা বলে তাদেরকে ইয়ে করতে, স্ট্রেচিং করতে, কিছু এনএসআই দেই, হটফোর কম্প্রেশন করি, স্ট্রেচিং করি। দরকার কেন হয় ডাক্তার কাছে অনেকগুলো নৌকার পালের মতো, নৌকার পালের যেমন এদিকে একটা অংশ লাগানো থাকে আর তার রোগটা লাগানো থাকে এখানে, সেটা থাকে। আমরা যখন হাঁটি তখন হয় ইয়েটা সবসময় টানে, আচ্ছা কন্টিনিউয়াস টান করতে করতে আমাদের এটা এটা মনে করেন কি, এটা মনে করেন পায়ে রাখবো, এই যখন আমরা হাঁটি তখন এরকম স্ট্রেস পাওয়া, এই কন্টিনিউয়াস টান করতে দেখলে ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে এখানে কিছু ইডিমেটাস হয়, কিছু ফ্লুইড তৈরি হয়, এবং এখানে এই ফ্লুইডটা আস্তে আস্তে শক্ত হতে হতে স্পাইকের মতো হয়ে যায়। এক্সরে করলে দেখবেন একটা স্পাইক আসছে। এই কারণে অনেকে মনে করি স্পাইকের কারণে ব্যথা, তা না, ব্যথার কারণে স্পাইক। ব্যথাই accumulation of the fluid, this fluid becomes the stony heart, this stone becomes the spiky, calcaneal spasm. এটার কারণে পেইন না, পেইনটা ওইটা করার জন্য যদি আমি স্ট্রেসটা বেশি করে দিই, রেগুলার যদি তাকে আমি নর্মাল আমি করি, সাধারণত বই দেওয়া আছে সিঁড়ির মধ্যে অর্ধেক করে এরকম করে দাঁড়ায় থাকে,
দাঁড়ায় থাকে কি হচ্ছে, ওর রান্না করে স্ট্রেস হচ্ছে, আপনি এরকম দাঁড়ায় থাকুন 10 সেকেন্ড, আবার দাঁড়ায় থাকুন 10 সেকেন্ড, চলে গেল সকাল 5 মিনিট ব্যায়াম করি, চলে যেতে পারে পারফর্ম করছি। পায়ের নিচে জুতার মধ্যে আমরা হিল পোষণ করতে বলি, আমরা এগুলি বলে সব চলে যায়। তাতেও যখন না যায় তখন আমরা সেকেন্ড চিন্তা করি আজকাল পিআরপি থেরাপি বা অনেক সময় স্টেরয়েড দেয়, স্টেরয়েড দেওয়ার নিয়ম আছে, স্টেরয়েড ভুল করে দিলে এটা ডেভেলপ যাবে, আর ভুল না করে ঠিক জায়গায় দিতে পারলে হবে না। আর কার কি প্রশ্ন? সরি আমি আপনার ক্লাসে কোনো লেট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি থ্যাংক ইউ। এতক্ষণ তো আমি নিজে বলে গেলাম, এখন তোমার প্রশ্ন শুনতে চাই। এক্সারসাইজ যেটা কোনটা? থেকে তো অনেকক্ষণ লাগবে। আমার কথা ছিল শুধু প্র্যাকটিক্যালি হাউ টু এক্সামিন দ্য মাসকুলোস্কেলেটাল সিস্টেম। আমাকে কিন্তু এতগুলো করতে বলে না, আমি এটাকে সবগুলো কনসাইজ করে একটা রুগী আসলে তোমার চেম্বারে হাউ ইউ স্ক্রিন আউট, জাস্ট তার ব্যথাটা কোথায়, কি এক্সামিনেশন করলে আমি কি পাইতে পারি। এখন তোমার কিছু থিওরি লাগবে, থিওরি যদি না থাকে ভিতরে হয় ওই যে বলে না, মাইন্ড ডাজ নট নো আই ক্যান নট সি। আগে তোমার কাছে নলেজ লাগবে, দেন ইউ ক্যান সি। একটু বললে আমার মনে হয় আজকে একটা বিষয় এই সিস্টেম গুলো যদি একটু ওই যে ডিজিজটা করতে যাও, ডিজিজটা করতে গেলেই তো বলবে এই ফাইন্ডিং পজিটিভ, এই ফাইন্ডিং নেগেটিভ বলবে, তুমি যদি এক্সামিনেশন না জানো ওই ফাইন্ডিংসটা বুঝবে। এখন দেখবো তোমার ইজি হবে ডিজিজটা করতে। তো তোমাদের যদি এর মধ্যে কোনো কিছু জানার কিছু থাকে, আচ্ছা, সবগুলো সবার জন্য খুব ইন্টারেস্টিং হবে না। আমি সংক্ষেপ করেই বলবো, একটা পেশেন্ট আসলো, তার যার যে সিস্টেমের তার হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হবে, হিস্ট্রি নেওয়ার পরে ওই সিস্টেমটা দ্বারা আমি একটা এক্সামিনেশন গুলো পড়লে করে ঘা আসতে নিয়ে বলবো, ঘা এরকম, শোল্ডার আসতে এরকম, হিপ আসতে ওটা দেখবো, গেট দেখবো, ইয়ে দেখবো, নিয়ে এক্সামিনেশন করবো, হিস্ট্রিতে নিবো। এটা কি আসলে আমি সবসময় 4টা লাইনে চিন্তা করতে পারি, whether it is inflammatory disease or it is traumatic disease, infective disease, ওরকম করে ভাগ করে নিতে। যদি ইনফেক্টিভ কিনা, জ্বর আছে কিনা, ইয়ে আছে কিনা, তার সাথে নিজে একটা সেপটিক নিয়ে আসবে, সেপটিক কিট নিয়ে আসবে, এটা একরকম ট্রমাটিক আসলে ফুটবল খেলতে গিয়ে কি হলো, অথবা লাফালাফি করতে মারামারি, ইনফ্লামেটরি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য এরকম টাইপের, বা ফ্র্যাকচার নিয়ে আসলো, বা টিউমার আছে, নিউপ্লাস্টিক টিউমারের কারণে, এলিমেন্টসের কারণে, এই 4টা লাইন নিয়ে চিন্তা করলে একটা না একটা কিছু বেরিয়ে যাচ্ছে। তারপর সেই অনুযায়ী আমি এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করবো, ফাইনালাইজ। আমি যতটুকু পারি বুঝবো, আমি যত না পারি আমি মনে করি এটা এই মুখের কাছে যাওয়া উচিত, আমার টেরিটরির মধ্যে যতটুকু হয় আমি আমার টেরিটরির বাইরে যেতে চাই। আর এটা আমি পেশেন্ট রেফার করার মধ্যে খুব ইয়ে মনে করি না, মানে এটা কোনো অন্যায় না, রেফার করাও স্পেশাল আমি মনে করি একটা ভালো জিনিস। আমি যে বুঝতে পারছি এই জিনিসটা, এটা আমাকে থাকা উচিত না, এটা মুখের কাছে গেলে ভালো হবে, এটা বলতে পারা অনেক বড় সাহসের ব্যাপার। যেমন আমি নিয়ে আত্মস্তবি করি না, আমার কাছে নিউ পেশেন্ট আসলে আমি একদম বলছি যে বাংলাদেশে এরা ভালো করে আপনি ডাক্তার যেতে বলে দিতে পারি, আপনার যাকে পছন্দ হবে যেতে পারেন নিয়ে আত্মস্তবি আমার কাছে পেশেন্ট আছে, হিপ নিয়ে আপনার ক্লাসে আসে, হ্যাঁ ঠিক আছে আপনি রিপ্লেসমেন্ট গুলো হিপ রিপ্লেসমেন্ট সব পেশেন্ট তো আমি পারবো, পেশেন্ট আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কি শোনা যাচ্ছে? আমি ডক্টর শুভ বলছি, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ডক্টর মঈন কি চলে গেছেন? ডক্টর মঈন কি চলে গেছেন? ডক্টর মঈন কি চলে গেছেন?
আচ্ছা, না চলে গেলে ঠিক আছে। আমি এমনি থ্যাঙ্কস বলার জন্য করছিলাম যে সুন্দর ক্লাস নিয়েছে। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি মইনের সাথে পরে কথা বলে নিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনারা নেক্সট ক্লাসগুলো এনজয় করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট ক্লাস কতক্ষণ এর মধ্যে শুরু হবে? হ্যালো, নেক্সট ক্লাস কতক্ষণের মধ্যে শুরু হবে?